মিহি আর নিহান বাড়ির সবাইকে বলে বেরিয়ে যায়। সকালে সবাইকে সবকিছু জানায় মিহি আর নিহান। হানিয়া বেগম আর মুরাদ শিকদার মনে করেন এখন তাদের বিয়ের বিষয়টা মিহির পরিবারকে জানানো দরকার। মেয়ের বিয়ের বিষয়ে জানার অধিকার অবশ্যই সব বাবা মায়ের আছে। নিহান গাড়ি ড্রাইভ করছে আর মিহি তার পাশে বসে রয়েছে, হাত পা কাঁপছে মিহির। কালকে নিহানের রাগ দেখে বলেছিল আজকে তার বাবাকে সব বলে দিবে, তাই এখন বাবার বাড়ির উদ্দেশ্য রওনা দিয়েছে তারা। কিন্তু সত্যি কি মিহির মনে এত সাহস আছে তার বাবাকে সে খুব ভালো করে যদি সত্যিটা জানে তখন যে কি হবে সেটা ভাবছে মিহি। মিহি মনে মনে বলে কোনো যে কালকে নিহানকে সাহস দেখিয়ে বলতে গেলাম যে আজকে তাকে সাথে নিয়ে বাবার বাসায় যাব, সব সত্যি জানাবো। জানি না কি হবে আজকে আমার সাথে, আব্বু হয়তো জীবিত কবর দিয়ে দিবে তাকে। এই কথাটা ভেবে মিহির গলা শুকিয়ে আসতে থাকে। মিহির চোখের সামনে তার বাবার রাগী মুখ ভেসে উঠে। নিহান অনেক সময় ধরে মিহির অবস্থা বুঝতে চেষ্টা করছিল, তবে দেখে মনে হচ্ছে মিহি অনেক ভয় পেয়ে রয়েছে, তাই সে পাশে থেকে একটা পানির বোতল হাতে ধরিয়ে দিয়ে বলে, কি হয়েছে মিহি, কোনো সমস্যা আপনার? এই রকম ভয় পেয়ে হাত পা কাঁপছে কোনো, আপনার টেনশন কোনো করছেন মিহি? আপনার আব্বু সত্যি জানলে কি মেরে ফেলবে আমাদের, বুঝিয়ে বললে সব বুঝতে পারবেন উনি। আর এই নিহান আছে আপনার পাশে সব সময়। মিহি পানিটা খেয়ে নিহানের দিকে তাকায়। সে যদি জানতো তার আব্বু কেমন তাহলে কখনো এই রকম কথা বলতো না। মিহির নিজের পরিস্থিতির উপর নিজের হাসি পাচ্ছে, কোনো যে চুরি করে সেই দিন খাবার খেতে গিয়েছিল কে জানে। মিহি বলে, নিহান আপনি কি মনে করেন আমার আব্বুকে কোনো সিনেমার ভিলেন শ্বশুর যে গল্পের শেষে নায়ক নায়িকাকে মিল করিয়ে বিয়ে দিয়ে দিবে? যদি আমার বাবা ভিলেন হয় না তাহলে গল্পের নায়ক জীবনে নায়িকাকে পাবে না। আর টেনশন করবেন না, এত একবার শুধু আমার বাবার সাথে দেখা করেন আপনি সব ভুল ধারণা ভেঙে যাবে। বুঝতে পারবেন কার মেয়েকে বিয়ে করছেন আপনি, নিহান হাড়ে হাড়ে টের পাবেন। নিহান মিহির কথাটা এত গুরুত্ব দেয় না, কিন্তু যত রাস্তা পার হচ্ছে মিহির ভয় আরো বাড়ছে। জীবনে হয়তো এত দোয়া কখনো নামাজে পড়ে নাই যতটা এখন পড়ছে সে। অবশেষে অনেক সময় পর মিহি তাদের গ্রামে এসে পৌঁছে যায়। বেশ সুন্দর একটা গ্রাম, দারুণ মিষ্টি দেখতে। মিহি বলে, নিহান গাড়ি থামান আর নেমে আসুন। মিহির কথা শুনে নিহান একটু তাকায়, দেখে এখানে কোনো বাড়ি নাই, একটা ধানের ক্ষেত রয়েছে। নিহান অবাক হয়ে বলে, মিহি এখানে কোনো গাড়ি থামাতে বলছেন? এইটা দেখে ধান ক্ষেত মনে হচ্ছে, এখানে কোনো বাসা নাই। আপনাকে এই ধানের ক্ষেতে থাকেন তাহলে, যে আপনি বলেছিলেন যে আপনারা খুব বড়লোক? নিহানের কথা শুনে মিহিন ভ্রু কুঁচকে যায়। এমনি তার মনে ভয় হাজার রকমের বাসা বেঁধেছে, তার উপর এই লোকটার এই রকম আজাইরা কথা। মিহি বলে, শুনুন মিহি মিথ্যা কথা বলে না, আমরা কতটা বড়লোক সেটা একটু পর দেখতে পাবেন আপনি। আর এখানের সামনে রাস্তা কাঁচা, তাই গাড়ি ঢুকবে না, পায়ে হেঁটে যেতে হব। তাহলে কি গাড়ি এখানে রেখে যাবে যদি চুরি হয়ে যায় তাহলে? আর শ্বশুর বাড়িতে কি পায়ে হেঁটে যাব মানে? তাহলে আমার শ্বশুর শাশুড়ি কি মনে করবে, তাদের জামাই গরিব? আফটার অল আমি একজন মন্ত্রী, আপনি একজন মন্ত্রীর বউ, এত ভয় কোনো পাচ্ছেন আপনি? মিহি নিহানের দিকে তাকিয়ে থাকে। সে হাসবে না কাঁদবে সেটা বুঝতে পারছে না, তবে নিহানের কথা শুনে তার বেশ মায়া হচ্ছে। মিহি বলে, একবার বাসায় চলুন নিহান, তখন বুঝতে পারবেন আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে দেখে কি মনে করে। আর যদি বেঁচে থাকেন তাহলে পরে গাড়ি করে আসতে পারবেন, এখন চলুন যাওয়া যাক। নিহান মিহি যেতে থাকে। গ্রামটা বেশ সুন্দর কিন্তু রাস্তা ভালো না। মিহির এইসব বিষয় নিয়ে মাথা ব্যথা নাই। তবে নিহান বলে, আপনাদের গ্রামের রাস্তা এইরকম কোনো? মিহি আপনার বাবা না অনেক বড়লোক, তাহলে কি একটা রাস্তা করতে পারে না? শহরে আমার এলাকার রাস্তাগুলো কি সুন্দর, শ্বশুর মশাইকে বলে গ্রামে একটা রাস্তা তৈরি করব ভাবছি। মন্ত্রীর শ্বশুর বাড়ির রাস্তা যদি খারাপ হয় তাহলে কি মানুষের সামনে মুখ দেখানো যাবে? মিহি নিহানের মুখের দিকে বিরক্ত নিয়ে তাকায়। এই লোকটা আজকে এত কোনো কথা বলছে সেটা বুঝতে পারছে না। অন্য সময় মুখে বোমা মারলেও কথা বের করা যায় না, আর আজকে রেলগাড়ির মতো বকবক করেই যাচ্ছে, অসহ্য। মিহি মনে মনে বলে, খুব শখ না শ্বশুরের সাথে মিলে রাস্তা তৈরি করার? দেখা যাবে রাস্তার জায়গায় ওর আব্বু নিহানকে নতুন করে তৈরি করে দিবে। আর এই মন্ত্রীগিরি আমার আব্বু যদি চিনির শরবতের সাথে মিশিয়ে আপনাকে না খাইয়ে দিচ্ছে তাহলে উনি ও জামশেদ তালুকদার না? নিহান বাকি রাস্তা বকবক করে গেল। মিহি চুপচাপ সব শুনছে। অবশেষে তারা মিহির বাবার বাড়ির সামনে পৌঁছে গেছে। দেখতে অনেকটা রাজপ্রাসাদের মতো, সামনে কিছু গার্ড রয়েছে। দারুণ বাসাটা নিহানের বাড়ি থেকে কোনো দিক থেকে কম না। নিহান বাড়ি দেখে বুঝতে পারছে মিহি ভুল বলে নাই, ওরা সত্যি বেশ ভালো, ধনী, একদম নিহানদের মতো। নিহান বলে, ওয়াও, আমার শ্বশুর বাড়ি তো দেখি দারুণ সুন্দর, নিশ্চয়ই ভিতরে আরো ভালো হবে। জামাই আদর ঠিক করে করতে পারবে। মিহি নিহানের দিকে তাকিয়ে দেখে এরপর বাড়ির ভিতরে ঢুকে যায়। বাড়ির দারোয়ান মিহিকে দেখ বেশ অবাক হয়।
আর সাথে এক ছেলেকে দেখে, কিন্তু সে শুধু ছোট ম্যাডাম বলে সালাম দিয়ে বাড়ির দরজা খুলে দেয় ওদের জন্য। গেইস খুলে দিতে একটা দারুণ রাজকীয় বাড়ি নিহানের সামনে আসে। কি সুন্দর দেখতে বাড়িটা, পুরো জোস। এখন মনে হচ্ছে তাদের বাড়ি ও এই বাড়ির সৌন্দর্যের কাছে কম মনে হচ্ছে। মিহি একবার নিহানের দিকে তাকায়। নিহান বাড়ি দেখতে বিজি। মিহি একবার শেষবার নিজের জামাইকে দেখে নাই। হতে পারে বাড়িতে ঢোকার পর হয়তো আর কখনো নিহানকে নাও দেখতে পারে। মিহি কথাটন ভেবে একটা দীর্ঘ শ্বাস ফেলে। নিহান আর মিহি যখন দরজার সামনে দাঁড়ায়, কিছু পালোয়ানের মতো লোক তাদের দিকে তাকিয়ে আছে, কেমন যেন ভয়ানক দৃষ্টিতে। নিহানের কাছে বেশ অদ্ভুত লাগে বিষয়টা, তবুও সে বাড়ির ভিতরে ঢুকে পড়ে। কিন্তু হঠাৎ করে একটা গুলির শব্দে নিহান আর মিহি দুইজনে কেঁপে ওঠে। গুলিটা নিহানের পিছনে একটা গ্লাসে গিয়ে লাগে। নিহান দেখে সামনে একটা লোক দাঁড়িয়ে রয়েছে, যার হাতে বন্দুক। বেশ দেখতে লোকটা, ভয়ঙ্কর চেহারা, হাতে বন্দুক আর চোখে মুখ রাগ রয়েছে। নিহান বলে, মিহি, আপনাদের বাড়িতে এইসব কি হচ্ছে? আর এই লোকটাকে এইরকম করে গুলি ছুড়ছে, এইটা কি আপনি আমাকে মিলিটারিতে নিয়ে এসেছেন? সত্যি করে বলুন। মিহি নিহানের দিকে তাকিয়ে থাকে, বেশ ভয় পেয়ে রয়েছে। নিহানকে বলবে সে একজন মন্ত্রী। মিহি বলে, এইটা মিলিটারি নয়, আপনার শ্বশুর বাড়ি। আর সামনে বন্দুক হাতে থাকা মানুষটা আপনার শ্বশুর। সো মিস্টার নিহান, নেহাল শিকদার, ওয়েলকাম টু ইউর শ্বশুর বাড়ি। না সরি, অসুর বাড়ি। এখন বুঝতে পারবেন কোনো এত ভয় পায় আমি আমার বাপকে। আগে আগে দেখো হোতা হে কিয়া। মিহির মুখে শ্বশুর কথাটা শুনে নিহান সামনের দিকে তাকায়। সেখানে একটা লোক রক্ত চোখ নিয়ে হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সেটা তার শ্বশুর। নিহানের এই কথাটা ভেবে গলার পানি শুকিয়ে গেছে। মিহি নিহানের অবস্থা দেখ, হাসে, এরপর বলে, আর আমার বাবার সাথে যে দুইজন লোককে দেখছেন, যাদের একদম পালোয়ানের মতো দেখতে, তার হলো আপনার শালা। একজনের নাম শিশু আর একজনের নাম পিশু। নিহান এইবার তার শ্বশুরের থেকে দৃষ্টি সরে তার শালাদের দিকে তাকায়। কি বডি, কি শরীর, কোনো হাতির থেকে কম না। এই রকম পালোয়ান বংশের মেয়েকে সে বিয়ে করেছে, এইটা নিহান কখনো ভাবতে পারে নাই। তবে শিশু আর পিশু নামটা শুনে একটু অবাক হয়। এইটা কেমন নাম? নিহান বলে, এই শিশু আর পিশু, এইটা কেমন নাম? মিহি, মানে মানুষের নাম কি এইসব হয়? আমার জানা ছিল না। হয়, এর পিছনে অনেক বড় কাহিনী আছে, পরে বলবো। কিন্তু এখন এই ছেলেকে আমার আব্বু কোনো গুলি করে মারছে, সেটা জানা দরকার। মিহি পাশে থাকা একজন দারোয়ানকে জিজ্ঞেস করে, এই ছেলেকে কোনো তার ভাই আর আব্বু মিলে মারছে? দারোয়ান বলে, আসলে ছোট ম্যাডাম, এই ছেলে গ্রামের একটা মেয়ের সাথে প্রেম করছিল। আর আপনি তো জানেন বড় সাহেব প্রেম করা কত পছন্দ করে। আর পরিবারকে না জানিয়ে যদি বিয়ে করে, তাকে বড় সাহেব খুন করে ফেলে। নিহান কথাটা শুনে দেখে ছেলেটাকে জামশেদ তালুকদার কিভাবে মারছে। ওই ছেলে শুধু প্রেম করেছে, সেই জন্য গুলি করে মারতে চাইছে। আর নিহান তো ওনার নিজের মেয়েকে বিয়ে করে 2 মাস সংসার করেছে ওনাকে না জানিয়ে, তাহলে নিহানের কি করবে? নিহান যখন এইসব কথা ভাবতে থাকে, তখন মিহির নাম ধরে কেউ ডাক দেয়। নিহান সেই দিকে তাকায়। সুন্দর শাড়ি পরা একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে। এইসব পালোয়ানদের মধ্যে ওনাকে দেখে বেশ ভালো লাগছে। মিহির নাম শুনে জামশেদ তালুকদার আর ওর ছেলেরা সবাই সামনের দিকে তাকায়। জামশেদ তালুকদার ইশারা দেয় শিশুকে, যাতে সামনে থাকা ছেলেকে এখান থেকে নিয়ে যায়। মিহি গিয়ে তার মাকে জড়িয়ে ধরে আর বলে, আম্মু, আমি এসে পড়েছি। তোমাদের অনেক মিস করছিলাম, তাই চলে এসেছি। মিহির মুখ থেকে আম্মু ডাক শুনে নিহান বুঝতে পারে এইটা তার শাশুড়ি, যাকেই বাড়িতে একমাত্র তার শাশুড়ি ভালো মানুষ। জামশেদ তালুকদার এগিয়ে যায় আর গম্ভীর কণ্ঠে বলে, মিহি, তোমার আসতে এত দেরি হলো কোনো? কলেজের পরীক্ষা শেষ হয়ে গেছে কতদিন আগে, কিন্তু তুমি আসতে এত দেরি কোনো করলে? ইয়াসিনের সাথে তোমার বিয়ের ডেট ঠিক হয়ে গেছে, আর তুমি শহর থেকে বাড়িতে আসলে না কোনো? মিহি তার বাবার ধমক শুনে কিছুটা ভয় পেয়ে যায়। তার বাবাকে দেখে এই বাড়ির প্রত্যেকে ভয় পায়। মিহি মাথা নিচু করে বলে, আসলে আব্বু, কলেজ শেষ হলে ও প্রাইভেট ছিল। আর তোমাদের কথা অনুসারে ইয়াসিনের সাথে দেখা করেছি আমি, তাহলে সমস্যা কোথায়? জামশেদ তালুকদার আর কোনো কথা বলে না। পিশু এসে মিহির সাথে কথা বলে। নিহান এখনো দাঁড়িয়ে রয়েছে। সত্যিটা জানলে তার শ্বশুর তার সাথে কি করবে সেটা ভেবে ভয় কলিজা শুকিয়ে যাচ্ছে। হঠাৎ করে জামশেদ তালুকদারের চোখ যায় দরজার সামনে দাঁড়িয়ে থাকা একজন লোকের দিকে। জামশেদ তালুকদার জিজ্ঞেস করে, মিহি, এই ছেলেটাকে? তোমার সাথে কি এসেছে? মিহি এখন কথাটা শুনে পাথর হয়ে গেছে। এখন সত্যিটা তার বাপকে জানাতে হবে। কি করে বলবে যে নিহান তার স্বামী? যদি এইটা তার আব্বু জানে, তাহলে তাকে খুন করে ফেলবে। কিন্তু আসল ঘটনা এইবার সামনে আসা দরকার। নিহান এইবার দরজার সামনে থেকে এসে জামশেদ সাহেবের সামনে এসে হাঁটু গেড়ে সালাম করে। নিহান বলে, আমার নাম নিহান, নেহাল শিকদার। আচ্ছা, তোমার নাম নিহান, কিন্তু তুমি কে? আমার মেয়ের সাথে কি করে আসলে এই বাড়িতে?
তোমার পরিচয় কি? মিহি নিজের মনের মধ্যে সাহস রাখে মিহি বলে, আসলে আব্বু তোমাকে একটা কথা জানতে চাই, মানে নিহানের সাথে আমার মিহি কথাটা শেষ করার আগে সেখানে শিশু আসে আর বলে, আব্বা ওই ছেলেটাকে মেরে মাটি চাপা দিয়ে দিয়েছি। কত বড় সাহস আমাদের গ্রামের মেয়ের সাথে প্রেম করে, নিজের বউ আছে তারপর অন্য মেয়ের সাথে প্রেম। আমাদের গ্রামে যে প্রেম করে বিয়ে করবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। জামশেদ সাহেব শিশুর কথা শুনে তারপর আবার মিহিকে জিজ্ঞেস করে, মিহি কি যেন বলছিলে বলো। মিহি আবার কিছু বলতে যাবে তখন নিহান মিহিকে থামিয়ে দিয়ে বলে, আসলে জামশেদ স্যার আমি একজন মন্ত্রী। এই গ্রামটা আমার ওয়ার্ডের মধ্যে পড়ে, তাই সামনে নির্বাচন আসছে, তাই ভোট চাইতে আর গ্রামের কিছু উন্নয়ন করতে এখানে এসেছি আমি। রাস্তায় আসার সময় আমার গাড়ি নষ্ট হয়ে গেছে, তখন মিহি মানে আপনার মেয়ের সাথে দেখা হয়। উনি যখন জানতে পারে আমি আপনার সাথে দেখা করতে এসেছি তখন আমাকে এখানে নিয়ে আসে। নিহানের কথা শুনে মিহি ওর দিকে তাকায়, কি সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলছে লোকটা। আসলে নেতাদের কোনো পরিস্থিতিতে মিথ্যা কথা বলার মধ্যে এরা পারদর্শী হয়। জামশেদ সাহেব বলে, মিহি উনি কি সত্যি কথা বলছে? জি আব্বু সত্যি কথা বলছেন। আচ্ছা আব্বু তুমি ওনার সাথে কথা বলো, আমি রুমে যাই ফ্রেশ হব। মিহি কথাটা বলে সেখান থেকে চলে যায়। নিহান এখন ভয় করছে, মিথ্যা কথা বলে তো দিল, কিন্তু তার শ্বশুর যদি সত্যিটা জানতে পারে তাহলে কি হবে। জামশেদ তালুকদার বলে, ও আসুন মন্ত্রী সাহেব, ভিতরে আসুন। আপনার মতো যদি রাজনীতির লোকেরা গ্রামে গ্রামে এসে মানুষের খোঁজ নিত তাহলে এই দেশ কত উন্নত হতো। নিহান শুধু হুম বলে জামশেদ তালুকদারের সাথে রুমে যায়। নিহান বলে তাকে কিছুদিন এখানে থেকে গ্রামের মানুষের সাথে কথা বলতে হবে, এরপর গ্রামে কি কি উন্নয়ন করা যায় সেই সব দেখবে। জামশেদ তালুকদার তাই নিহানকে তার বাড়িতে থাকতে দেয়। মিহি রুমে গিয়ে ব্যাগটা বিছানায় রেখে ফোন বের করে মেসেজ দেয়, কি সমস্যা আপনার, কোনো সত্যি কথা বলতে দিলেন না? হুম, বাসায় খুব বলছিলেন যে আমাকে আব্বুর সামনে হাত ধরে বলতে হবে আপনি আমার স্বামী। সেটা বলতে চেয়েছি তখন, কিন্তু আপনি বলতে দিলেন না কোনো। মিহির মেসেজ আসে নিহানের ফোনে। নিহান এখন জামশেদ তালুকদারের সামনে বসে আছে। এমনি তার গলা শুকিয়ে গেছে। তারপর আবার মিহির মেসেজ, এই বাপ মেয়ে মিলে নিহানকে মেরে ফেলবে। নিহান মেসেজ লিখে, সত্যি কথাটা কি করে বলতাম আপনার আব্বুকে, উনি কি মানুষ, একটা লোককে খুন করে ফেলেছে। আর শুধু প্রেম করেছে বলে একজনকে খুন করেছে, আর আমি ওনার নিজের মেয়েকে বিয়ে করে 2 মাস সংসার করে ওনার সামনে এসেছি, তাহলে আমার কি করবে। এত তাড়াতাড়ি মরতে চাই না আমি, এখনো বাচ্চার মুখ দেখা বাকি আছে। আচ্ছা তাই যদি আপনার বউকে অন্য কেউ বিয়ে করে নিয়ে চলে যায় তাহলে কি বাচ্চা আকাশ থেকে আনবেন? বাসায় না জিজ্ঞেস করছিলেন কোনো ভয় পায় আমার বাবাকে এত, এখন বুঝতে পারছেন? আরে সব বুঝতে পেরেছি, কে জানতো এই আমার শ্বশুর এইরকম অসুর হবে। আর এই আমার 2 শালা মনে হচ্ছে মাথার উপর ফাড়ার মতো ঘুরছে। নর্মাল শ্বশুর বাড়ি কি হতে পারতো না আমার? হতো যদি নর্মাল মেয়েকে বিয়ে করতেন আপনি। বিয়ের দিন আপনাকে বলেছিলাম নিহান বিয়ে করতে পারবো না আমি। আমার বাবা অনেক রাগী, কিন্তু আপনি শুনলেন না, এখন বুঝেন মজা। নিহা যখন ফোনে মেসেজ করছিল তখন জামশেদ তালুকদার জিজ্ঞেস করে, কি হয়েছে মন্ত্রী সাহেব, কোনো সমস্যা? আপনার মুখা এইরকম চিন্তিত লাগছে। না স্যার কোনো সমস্যা না, আসলে আমার আম্মু ফোন করেছে, এখনো এসে পৌঁছাতে পেরেছি নাকি জিজ্ঞেস করছে। কোনো সমস্যা না। জামশেদ তালুকদার আর বেশি কিছু জিজ্ঞেস করে না, তবে নিহান মনে মনে বলে, কি কপাল আমার, কেমন শ্বশুর জুটল কপালে, এখন শ্বশুরের ভয় বউকে মা বলে পরিচয় দিতে হচ্ছে। জানি না আর কি কি করতে হবে আমার, ওহ গড বাঁচাও আমাকে। নিহান একটা লম্বা নিঃশ্বাস ছাড়ে, তারপর জামশেদ তালুকদারের সাথে গ্রামের উন্নয়নের বিষয়ে কথা বলতে থাকে। অনেক সময় অতিক্রম করার পর জামশেদ সাহেব নিহানকে বলে, তাহলে মন্ত্রী সাহেব আপনি যেহেতু এই গ্রামে থেকে উন্নয়ন করতে চান তাহলে সেটা গ্রামের মানুষের জন্য বেশ ভালো হবে। তবে আপনার কাজের জন্য বেশ কয়েকদিন সময় লাগবে, ততদিনে এই বাড়িতে থাকতে পারবেন আপনি। শহরের মানুষ আপনারা, তাই গ্রামের অন্য বাড়িতে হয়তো মানিয়ে নিতে পারবেন না। নিহান কথাটা শুনে অনেক খুশি, সে নিজেই বলতো জামশেদ সাহেবকে এই বাড়িতে থাকার কথা, এখন যখন উনি বলছেন তাহলে সেটা তার জন্য ভালো হলো। আর মিহির কাছাকাছি থাকতে চাই সে, আর মিহির বিয়ে ভাঙতে হলে এই বাড়িতে আশ্রয় নেওয়া খুব জরুরি। নিহান বলে, ধন্যবাদ স্যার আপনাকে আপনার বাড়িতে থাকতে দেওয়ার জন্য, তবে আমার নাম নিহান, আপনি আমার নাম ধরে ডাকতে পারেন। বয়সে আমি আপনার থেকে অনেক ছোট। হুম বয়সে আপনি অনেক ছোট, কিন্তু সম্মানে বড়। এত অল্প বয়সে একজন মন্ত্রী হওয়া সহজ বিষয় না, তাই আপনাকে সম্মান করা উচিত। স্যার সত্যি আপনার কথা অনেক সুন্দর, তবে আমি আপনার ছেলের বয়সী। বাবার কাছে ছেলের কখনো সম্মানে বড় হয় না, শুধু ছেলে হয়।
তাই আপনি আমাকে নাম ধরে ডাকবেন নিহান বলে। জামশেদ তালুকদার বেশ খুশি হয় নিহানের এইরকম আন্তরিক আর মিশুক ব্যবহার দেখে, সত্যি ছেলেটা দারুণ। শহরের এত বড় একজন মন্ত্রী হয়েও সকলে সম্মান করতে জানে আর ওর মনে কোনো অহংকার নাই, বিষয়টা মুগ্ধকর জামশেদ তালুকদার বলে। পিশু নিহানকে তার রুম দেখিয়ে দেয়। আর নিহান, যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। নিহানের জন্য হাতে আকাশের চাঁদ পেয়ে গেছে, তার খুশির আর সীমা নাই। কিন্তু মিহি তার শরীর রাগে ফুঁসতে থাকে, ইচ্ছে করছে এখন নিহানকে নিজের হাত খুন করতে, কিন্তু সেটা মিহি বিধবা হয়ে যাবে। মিহি ব্যাগের থেকে জামা কাপড় বের করে ওয়াশরুমে চলে যায়, ফ্রেশ হওয়া জরুরি আর মাথা ঠান্ডা করাও। নিহানকে পিশু তার রুম দেখিয়ে দেয়। নিহান পিশুর সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু পিশু বেশ গভীর, প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কিছু বলে নাই। নিহান রুমে আসে, এরপর ব্যাগ রেখে চারপাশের সবকিছু ভালো করে খেয়াল করে। রুমটা বেশ সুন্দর, পরিপাটি করা। নিহানের রুমটা বেশ পছন্দ হয়েছে, তাই সে খুশি মনে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। সেখান থেকে ফ্রেশ হয়, বাহিরে এসে দেখে মিহি তার সামনে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। নিহান একটা শুকনো ঢুক গিলে তারপর বলে, মিহি, আপনি এই রুমে কি করছেন? দেখুন, খুব কষ্ট করে সকলকে মিথ্যা কথা বলে এই বাড়িতে থাকার জায়গা পেয়েছি। এখন যদি সবাই সত্যি কথা জানতে পারে তাহলে কিন্তু শ্বশুর মশাই আমাকে খুন করে ফেলবে। নিহানের এইসব কথা শুনে মিহির রাগ আরও বেড়ে যায়, তার ভাবতে অবাক লাগে। এই রকম একটা ভিতুর ডিম নাকি একজন মন্ত্রী, আর সে নাকি মিহির বর। মিহি গিয়ে সোজা নিহানের শার্টের কলার চেপে ধরে আর রাগী কণ্ঠে বলে, নিহান, আপনার শ্বশুর কি খুন করবে আপনাকে? আমি আগে আপনাকে খুন করব। কোনো আপনি আব্বুকে বললেন না আমি আপনার বউ? 2 মাস আগে আমাদের বিয়ে হয়েছে, মিথ্যা কোনো বললেন। যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলছিলেন আপনি, ইচ্ছে করছিল আব্বুর হাতে থাকা বন্দুকটা দিয়ে আপনার মাথায় গুলি করে দেয়। মিহির রাগ দেখে নিহান বুঝতে পারে তার কপালে দুঃখ আছে, বাবাকে সত্যি বললে গুলি করে মারবে তাকে। আর মেয়েকে মিথ্যা কথা বললে গুলি করে মারতে চাই। এই বাবা মেয়ে দুইজনে গুন্ডা, কার পরিবারে যে বিয়ে করলো সে সেটক উপরওয়ালা জানে। কিন্তু এখন মিহিকে শান্ত করা দরকার, তাই নিহান বলে, মিহি, বিশ্বাস করুন আমি সত্যি কথা বলতে চেয়েছিলাম, কিন্তু পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যার কারণে মিথ্যা বলতে বাধ্য হয়েছি আমি। এখন সত্যি জানালে সমস্যা হতে পারে, তাই কয়েকদিন সময় দেন, একবার আপনার বাবাকে খুশি করতে পারলে তখন সব ঠিক হয়ে যাবে। নিহানের কথা শুনে মিহির রাগ কমে না, বরং বেড়ে যায়। ইচ্ছে করছে কল্লার রেখে গলা টিপে মেরে ফেলতে নিহানকে। ইয়াসিনের সাথে মিহির বিয়ে ঠিক হয়ে গেছে, কয়েকদিনের মধ্যে বিয়ে হয়ে যেতেও পারে, কিন্তু নিহান এখনো সময় চাই। মিহি এইবার সত্যি নিহানের গলা চেপে ধরে বলে, শালা তুই থাক আমার বাপকে খুশি করা নিয়ে। অন্যদিকে আমার যখন ওই ইয়াসিন না কেরাসিনের সাথে বিয়ে হয়ে যাবে তখন তুই বুঝতে পারবি বউ ছাড়া কেমন লাগে। বুকে আড়াই ছটাকের কলিজা নাই, সে আবার জামশেদ তালুকদারের মেয়ের জামাই হবে। তোর থেকে ওই কেরাসিন অনেক ভালো, এখন আমি ওকেই বিয়ে করব। মিহির ভাষা শুনে নিহান অবাক, এই তার আগের বউ যে তাকে কখনো আপনি ছাড়া কথা বলতো না, আর এখন সোজা তুই করে কথা বলছে। আর শালা এইটা কি রকম ডাক? অন্য বউরা আদর করে তাদের জামাইকে জানকলিজা বলে ডাকে, আর নিহানের বউ তাকে শালা বলে ডাকে। নিহান বলে, মিহি, এইসব কি ভাষা বলছেন? আমি আপনার শালা হতে যাবে কোনো? আমি আপনার জামাই হয়। আর এই রকম তুই করে কথা বলছেন কোনো? দেখো, জামাইয়ের সাথে এই রকম করে কথা বলতে হয় না মিহি। তুমি না ভালো মেয়ে, আমার মিষ্টি বউ। নিহানের এইসব মন ভুলানো কথা এখন মিহির কানে ঢুকে না, তার শরীরে এখন অনেক রাগ, ইচ্ছে করছে নিহানকে কাঁচা চাপায় খেয়ে ফেলতে। মিহি বলে, তুই থাক তোর ভালো মুখের ভাষা নিয়ে, তোর মতো এইরকম একটা বুইড়া ব্যাটারে জামাই হিসাবে মানি না আমি। একটা কথা ভালো করে শুনে রাখো, আজকের পর থেকে আমাকে বোনের মতো দেখবি, তুই যদি অন্য নজরে তাকাবি তোর চোখ তুলে আমি কাবাডি খেলবো। মিহি, কি বলছেন এইসব? আপনি আমার বোন হতে যাবেন কোনো? বউ আপনি আমার, ভালোবাসি আপনাকে আমি। তোর ভালোবাসা ধুয়ে পানি খা তুই শালা। আর শোন, এখন ওই কেরাসিনকে আমি বিয়ে করব। আর আমাদের বিয়ের পর গুনে গুনে 11টা বাচ্চার মা হব, সবগুলোকে দিয়ে তোকে মামা ডাক শোনাবো। তখন তুই বুঝতে পারবি বউয়ের বাচ্চার মুখ থেকে বাবা ডাকের জায়গায় মামা শুনতে কেমন লাগে। থাক তুই আর আমার বিয়ে খা। মিহি কথাটা বলে চলে যায়। নিহান এখনো থমেরে দাঁড়িয়ে আছে, একটু আগে ওর সামনে কি মিহি ছিল? এই সেই মিহি যে সবসময় বাচ্চামি করত তার বউ, কিন্তু এখন যা দেখছে তাতে মনে হচ্ছে একটা গুন্ডা। নিহান মনে মনে বলে, এই সব কি হচ্ছে তার সাথে? তার বউ তাকে বলছে তাকে জনবনের মতো দেখে। আর তার 11টা বাচ্চার মুখে যাতে মামা ডাক শুনে সেই আয়োজন করবে। এখনো বিয়ের 2 মাস পরও বাসর করতে পারে নাই, কিন্তু তার বউ অন্য কারো সাথে 11টা বাচ্চার পরিকল্পনা করে ফেলেছে। মিহি যে এত ফাস্ট সেটা নিহান জানতো না। কিন্তু নিহানের নিজের মাথা ঠান্ডা রাখতে হবে, এখন তার এই রাগী শ্বশুর আর ঘ্যাতত্তারা বউকে ম্যানেজ করতে হবে।
একসাথে জামশেদ তালুকদারের মন জয় করতে হবে আর মিহির বিয়ে ভাঙতে হবে, এই কেরাসিনকে দেখে নিবে নিহান। অন্যদিকে একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে। বসো নিহান, নেহাল শিকদার আর মিহি কেউ এখন শিকদার বাড়িতে উপস্থিত নাই। এই সুযোগ পুরো পরিবারকে শেষ করে দেওয়া অনুমতি দেন আপনি? হুম, ঠিক বলেছ, তবে নিহান, নেহাল শিকদার এত বোকা না, সে বাড়ি থেকে দূরে কিন্তু তার পাহারা বাড়ির উপর রয়েছে। তাই এইবার বাহির থেকে নয়, বাড়ির ভিতরে থেকে আক্রমণ করতে হবে। নিহান ভাবতেও পারবে নাকে হয় আমি তাদের। আর ঠিক কি করতে হবে? নিহান একবার মিহির যাওয়ার দিকে তাকায় আর একটা নিঃশ্বাস ছাড়ে। সে জানে মিহি ওর উপর রাগ করছে, কিন্তু এখন যেমন পরিস্থিতি, নিহানের সব কাজ বুঝে শুনে করতে হবে। সে যদি এখন মিহির বাবাকে গিয়ে সত্যি বলে দেয় তাহলে আরো বড় সমস্যা হতে পারে। নিহান বলে, সরি মিহি, আমি আপনাকর কষ্ট দিতে চাই নাই, কিন্তু কি করব বলুন? তখন যদি আপনি সত্যি কথা বলে দিতেন তাহলে আপনার বাবা আমার আর আপনাকে আলাদা করে দিত। তাই আপনার বাবার মন জয় করা এখন জরুরি, আর ওই কেরাসিনের সাথে বিয়ে কখনো হবে না আপনার। এই মিহি শুধু নিহান, নেহাল শিকদারের শুধু নিহানের। নিহান কথাটা বলে নিজের ব্যাগ থেকে একটা জামা বের করে পরে নেয়। হঠাৎ একটা বাচ্চার কণ্ঠ শুনে নিহান পিছনের দিকে তাকিয়ে পিছনে দেখে আর বলে, কে তুমি? তুমি মিহি কি হও? বাচ্চাটা নিহানের কথা শুনে ওর কাছে আসে আর ওকে ভালো করে দেখতে থাকে আর গালে হাত দিয়ে কিছু ভাবতে থাকে। আসলে সে ভাবছে এই লোক তাদের কোনো আত্মীয় নাকি, কিন্তু তার যতটুকু মনে হচ্ছে এই লোকটাকে আগে দেখে নাই। তাই সে ছোট্ট ছোট্ট চোখ দিয়ে তাকিয়ে বলে, আমি কি সেটা তোমাকে কোনো বলবো? আগে বলো তুমি কে? আর আমার ফুপিকে কি করে চিনো তুমি? সত্যি করে বলো, আমার ফুপির সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে? বাচ্চাটার মুখে ফুপি কথাটা শুনে নিহান বুঝতে পারে এই বাচ্চা হয়তো মিহির ভাইয়ের। নিহান গিয়ে বাচ্চাকে নিজের কাছে নিয়ে আসে আর বলে, ও আচ্ছা, তাহলে মিহি তোমার ফুপি হয়। আমি এই বাড়িতে নতুন এসেছি তাই তুমি আমাকে চিনতে পারলে না। আচ্ছা, তোমার নাম কি? তুমি গেস করো আমার নাম কি হতে পারে? নিহান বাচ্চার মুখের দিকে তাকায় পরে ভাবে যেহেতু এইটা মিহির ভাইয়ের ছেলে তাহলে নিশ্চয়ই কোনো ফানি হবে। যার বাবার নাম পিশু আর চাচার নাম শিশু, তাহলে নিশ্চিত তার বাচ্চার নাম হিসু হবে। নিহান বলে, আচ্ছা, তোমার বাবার নাম যদি পিশু হয় তাহলে তোমার নাম হিসু হবে, তাই না? হিসু বাবু। বাচ্চাটা রাগী চোখে নিহানের দিকে তাকিয়ে দেখে, মানে তার নাম এইটা না? বাচ্চাটা বলে, আমার নাম হিসু না, জিসান নিকনেম জিসু। ওহ জিসু, বাহ ভালো, তাও হিসু বা টিসু রাখে নাই, তাহলে কি হতো? নিহান বাচ্চাটার সাথে কথা বলতে থাকে, তখন খাওয়ার জন্য ডাক পড়ে তার। সবাই টেবিলে বসে অপেক্ষা করছে খাবারের। নিহান গিয়ে বসে সেখানে। তারপর জামশেদ তালুকদার বলে, নিহান, তোমার কি কোনো সমস্যা হচ্ছে আমাদের সাথে খাবার খেতে? শহরে সবাই একসাথে খাওয়ার নিয়ম নাই। নিহান হাসে আর ওর পরিবারের কথা মনে পড়ে নিহান বলে, না না স্যার, সমস্যা নাই। আমাদের পরিবার জয়েন্ট পরিবার, তাই সবাই একসাথে খাবার খায়, সমস্যা নাই স্যার। নিহান আর জামশেদ তালুকদারের কথার মধ্যে মিহি টেবিলের সামনে বসে। নিহান সেই দিকে তাকিয়ে থাকে। মিহি নিহানের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তারপর টেবিলে বসে যায়। মিহির মা সবার জন্য খাবার নিয়ে আসে আর টেবিলের উপর রাখে। সবাই নিজেদের খাবার নিয়ে খেতে থাকে, মিহি আর নিহানের দিকে দেখে না। সবাই যখন খাওয়া দাওয়া, তখন নিহানের মাথায় দুষ্ট বুদ্ধি আসে। নিহান টেবিলের নিচে পা দিয়ে মিহির পায়ে টাচ করতে থাকে। তখন মিহি খাবার খাচ্ছে, হঠাৎ নিহানের এমন করায় মিহি ওর দিকে তাকায়। নিহান মিহিকে দেখে হাসতে থাকে আর চোখ টিপ দেয়। মিহি ইচ্ছে করছে নিহানকে কাঁচা চাপিয়ে খেয়ে ফেলতে, কিন্তু সে এখন কিছু করতে পারবে না, কারণ এখানে সবাই আছে। মিহি ইশারা দিয়ে বুঝতে চেষ্টা করে এখানে সবাই আছে, কিন্তু নিহান সেটা শুনে না। নিহান তার পা দিয়ে মিহিকে জ্বালিয়ে যাচ্ছে। মিহি না পারছে কিছু বলতে, না পারছে সহ্য করতে। মিহি আর নিহানের এইসব কাণ্ডের মধ্যে জামশেদ তালুকদার মিহিকে ডাক দেয় আর বলে, মিহি, তোমার সাথে কিছু কথা ছিল আমার। জামশেদ তালুকদারের কথায় মিহি সেই দিকে দেখে আর নিহানকে একটা পা দিয়ে ধাক্কা দেয়। নিহানকে কিছু বলে না মিহি বলে, হুম আব্বু, বলো কি হয়েছে? দেখো মিহি, তুমি যেহেতু ইয়াসিনকে পছন্দ করো আর ইয়াসিন তোমাকে পছন্দ করে, তাহলে তাড়াতাড়ি তোমাদের বিয়ের ডেট ঠিক করা হবে। আর ইয়াসিনে পরিবার চাই তোমাদের বিয়ে তাড়াতাড়ি করতে চাই। মিহি নিহানের দিকে তাকিয়ে থাকে আর বলে, হুম আব্বু, আমি রাজি, সমস্যা নাই, আমার ইয়াসিনকে খুব পছন্দ। ওর ব্যবহার খুব ভালো লাগে, আশা করি ওর সাথে আমি খুব ভালো থাকব। নিহান মনে মনে বলে, মিহি, এখনো আপনি আমাকে ভালো করে চিনতে পারছেন না। হুম, ওই কেরাসিনের কি অবস্থা আমি করব সেটা ও নিজেও জানে না। চলবে। নিহান কথাটা বলে নিজের খাবারের দিকে মনোযোগ দেয়। বেশ ফুরফুরে মেজাজে খাবার খাচ্ছে সে। মিহি আর চোখে তাকিয়ে দেখে নিহানকে,
কি সুন্দর করে খাবার খাচ্ছে। তার বউয়ের বিয়ে নিয়ে তার কোনো টেনশন নাই। মিহির ইচ্ছে করছে এখন খাবার না খেয়ে নিহানকে খেয়ে ফেলতে, কিন্তু মিহি সেটা পারবে না। নিজের রাগকে নিয়ন্ত্রণ করে খাবার খেতে থাকে। নিহান খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে যায়, তবে তার ঘুম আসছে না, তাই একটু শান্ত হতে ছাদে যায়। মিহি ছাদে দাঁড়িয়েছিল। নিহান মিহিকে দেখে ওর পিছনে গিয়ে দাঁড়ায় আর ওকে পিছন থেকে জড়িয়ে ধরে আর বলে, বউ তোমাকে ছাড়া ঘুম আসছে না আমার। মিহি যখন ছাদে দাঁড়িয়েছিল তখন হঠাৎ পিছন থেকে জড়িয়ে ধরার কারণ একটু অবাক হয়, তবে নিহানের কণ্ঠ শুনে বুঝতে পারে নিহান এটা সেটা বুঝে নিহানের শরীরে আরও রাগ হয়। কি সুন্দর এখন বউ বলছে। মিহির ইচ্ছে করছে নিহানকে খুন করে ফেলতে। মিহি একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, সমস্যা কি আপনার নিহান? এরকম এরকম টার্স কেন করছেন? আর কোন বউ? কার বউ? এখানে বউকে? আমি আপনার কেউ হই না। মিহির রাগ বুঝতে পেরে নিহান সে আবার কাছে এসে মিহিকে বলে, কার বউ মানে? আমার বউ। আমার বউ এই নিহান নেহাল শিকদারের বউ। আর আমি ছাড়া মিহি আপনাকে আর কেউ টাচ করবে সেই সাহস আর কারো আছে? একদমই এইসব আজাইরা কথা বলবেন না নিহান। শুধুমাত্র আপনার জন্য এইসব হচ্ছে। যদি সবাইকে সত্যি কথা জানানো হতো তাহলে এত সমস্যা হতো না। আব্বুকে আমাদের বিয়ের কথা জানালে সে না হয় কয়েকদিন রাগ করতো, কিন্তু ঠিক মেনে নিত। কিন্তু এখন যদি একবার ইয়াসিনের সাথে আমার বিয়ের কথা শুরু হয় তাহলে আব্বু কখনো মেনে নিব না সত্যিটা। নিহান বুঝতে পারছে মিহির কথা, কিন্তু সে জানে পরিস্থিতি এখন কেমন। জামশেদ তালুকদার এখন মিহির বিয়ের বিষয়টা যদি জানতে পারে তাহলে হয়তো উনি কোনো ভয়ঙ্কর কিছু করবেন, যা নিহান চায় না। নিহান বলে, মিহি এত টেনশন করবেন না, আমি সব সামলে নিব। আর ইয়াসিনের সাথে কখনো বিয়ে হবে না আপনার। এই মিহি শুধু আমার। আপনার আব্বু নিজে আমাকে তার জামাই হিসেবে মেনে নিবে, ওই ইয়াসিনকে না। আপনার যা ইচ্ছে তাই করুন নিহান, কিন্তু মনে রাখবেন যদি আপনি ছাড়া অন্য কারোর সাথে আমার বিয়ে হয় তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। আমাকে টার্চ করার অধিকার ইয়াসিনকে কখনো দিব না। তাই এমন কিছু করবেন না যাতে আমি সব সময়ের জন্য আপনার জীবন থেকে হারিয়ে যাই। মিহি কথাটা বলে চলে আসে। নিহান এখনো ছাদে দাঁড়িয়ে রয়েছে। সে মিহির মনের অবস্থা বুঝতে পারছে। সে নিজেও মিহিকে ছাড়া বাঁচতে পারবে না। সকাল হয়ে যায়। নিহান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যায়, কিন্তু আজকে আয়নার সামনে মিহিকে দেখতে পায়। বাসায় থাকতে মিহি প্রতিদিন তার সামনে মাথার চুল আঁচড় করতো, কিন্তু এখন সেটা সম্ভব না। নিহান বলে, মিহি আপনি আমার কাছে আছেন, কিন্তু আপনাকে ছুঁয়ে দেখার মতো পরিস্থিতি এখন নেই। তাড়াতাড়ি করে সব কিছু ঠিক করতে হবে। ওই কেরাসিনের সাথে মিহির বিয়ে ভাঙতে হবে, আর শ্বশুরমশাই যাতে নিজেই আমার আর মিহির বিয়ে দেয় সেটা দেখতে হবে। মিহি ঘুম থেকে ফ্রেশ হয়ে নিচে আসে। সিঁড়ি দিয়ে নিচে নামতে দেখে কিছু লোক সোফায় বসে আছে। মিহি প্রথম মনে করেছিল হয়তো তার আব্বুর কোনো পরিচিত হবে, কিন্তু ইয়াসিনকে দেখে সে অবাক হয়। মিহিকে দেখে তার বাবা জামশেদ তালুকদার বলে, মিহি আসো, দেখো কে এসেছে। ইয়াসিন আর তার পরিবার তোমার সাথে দেখা করতে এসেছে, আসো মিহি। মিহির মুখটা মলিন হয়ে যায়, কিন্তু আব্বুর ডাকে সে মাথায় কাপড় দিয়ে সেখানে যায়। ইয়াসিনের সাথে একই সোফায় মবে রয়েছে আর সিঁড়ির দিকে দেখছে কখন নিহান আসবে। ইয়াসিন হাসি মুখে বলে, আসলে স্যার বিয়েটা আমি একটু দেরিতে করতে চেয়েছিলাম মিহিকে, কিন্তু সামনে আমাকে কিছু কাজের জন্য আমেরিকায় যেতে হবে। ফিরতে বেশ কয়েকদিন সময় লাগতে পারে। তাই যদি মিহির সাথে আমার বিয়েটা হয়ে যায় তাহলে ওকে নিয়ে বিদেশে যেতে পারবো আমি। মিহি কথাটা শুনে কি বলবে সেটা ভুলে গেছে। এখন কি করবে? সেই ইয়াসিনকে বিয়ে কি করে করবে মিহি? মিহি কোনো কথা বলতে যাবে তার আগে তার বাবা বলে, দেখো ইয়াসিন, তোমার সমস্যা বুঝতে পারছি আমি, কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে কি করে সম্ভব? মিহি আমার একমাত্র মেয়ে, ওর বিয়েটা একটু বড় আয়োজন করে দিতে চাই আমি, তাই কয়েকদিন অপেক্ষা করতে হবে তোমাকে। তুমি বিদেশ থেকে আসলে না হয় বিয়ে হবে। জামশেদ তালুকদারের কথা শুনে মিহির আত্মায় প্রাণ ফিরে আসে। মিহি বলে, ঠিক বলেছ আব্বু, আমি এখন বিয়ে করতে চাই না, কিছু সময়ের দরকার আমার। মিহি কথা শুনে ইয়াসিন রাজি হয়ে যায় দেরি করে বিয়ে করতে, কিন্তু তখন নিহান আসে। নিহান বলে, আরে জামশেদ চান, বিয়ের বিষয়ে এত দেরি করলে কি করে হয়? বিয়ের আয়োজন সবাই মিলে করলে হয়ে যাবে, এত প্রবলেমের কি আছে? ইয়াসিন
যখন চাইছে মিহিকে এখন বিয়ে করতে, তাহলে এখনই বিয়ে করিয়ে দিন। নিহানের কথাটা শুনে মিহি অবাক। এটা কি সত্যি নিহান বলছে? কি বলছে সে এগুলো? নিহানের সাথে ইয়াসিনের সাথে এখন বিয়ে করলে কত বড় সমস্যা হতে পারে সেটা কি নিহান জানে না? মিহি নিহানের দিকে অগ্নি দৃষ্টিতে দেখে, কিন্তু নিহানের তাতে কিছু যায় আসে না। সে বলে, স্যার, ইয়াসিনের মতো কাউকে মেয়ের জামাই হিসেবে পাওয়া সবার জন্য ভাগ্যের বিষয়। তাই তাড়াতাড়ি স্যার বিয়েটা দিয়ে দেন, আর সব কিছু আমি করব, বিয়ের রান্না থেকে বাসর সাজানো অবধি। মিহি শুধু নিহানের দিকে তাকিয়ে রয়েছে। সে বুঝতে পারছে না নিহানের মনের মধ্যে আসলে কি চলছে। নিহান কি সত্যিই জানে যদি এখন ইয়াসিনের সাথে তার বিয়ে ঠিক হয়ে যায় তাহলে সেটা কখনো ভাঙা যাবে না? জামশেদ তালুকদার নিহানের কথা শুনে আর বলে, নিহান, তুমি অবশ্য কথাটা ভুল ভালো নাই। মিহি আর ইয়াসিনের এখন বিয়েটা হলে খারাপ হবে না। আমারও শরীর কিছুদিন ধরে ভালো যাচ্ছে না, কখন কি হয়ে যায়, তাই মিহির বিয়েটা দিয়ে যেতে পারলে ভালো হতো। কিন্তু এই কয়েকদিনের মধ্যে সব কিছু কী করে হবে? জামশেদ তালুকদারের কথা শুনে ইয়াসিন বেশ খুশি হয়, তবে তাকে বলে, বাবা, মিহি আর আমার বিয়েটা এখন হয়ে গেলে বেশ ভালো হতো। আসলে বিদেশে আমার একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য যেতে, তাই কদিন থাকতে হতে পারে, আর তার কোনো ঠিক নেই। আর আমার বিদেশে যাওয়ার এখনও প্রায় বেশ কয়েকদিন দেরি আছে, এর মধ্যে প্রায় সব রেডি হয়ে যাবে। জামশেদ তালুকদার ইয়াসিনের কথাটা বুঝতে পারে, সেও চায় মিহির বিয়েটা হয়ে যাক। জামশেদ তালুকদার মিহির দিকে দেখে আর বলে, মিহি, তুমি কি চাও এখন ইয়াসিনকে বিয়ে করতে? যদি তুমি বিয়ে করতে চাও তাহলে আমার সমস্যা নেই, বিয়ের আয়োজন কালকে থেকে শুরু করব। জামশেদ তালুকদারের কথা শুনে মিহি নিহানের দিকে তাকিয়ে দেখে মিহির চোখ পানির বিন্দু দিয়ে ভরে উঠেছে। নিহান এখন হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, যেন ইয়াসিনের সাথে মিহির বিয়ে হয়ে গেলে সে খুশি হয়। মিহি বলে, আব্বু, তুমি যদি এখন ইয়াসিনের সাথে আমার বিয়ে দিতে চাও তাহলে আমার কোনো সমস্যা নেই। ইয়াসিন বেশ ভালো ছেলে, ওকে বিয়ে করতে চাই আমি। আর এই দেশে থাকতে আমার আর ভালো লাগছে না, তাই বিদেশে চলে যেতে চাই। মিহির কথাটা শুনে নিহান ওর দিকে দেখে। মিহির চোখের কোণে জমে থাকা পানির কণা নিহান দেখতে পায়। সে তবুও কিছু বলে না, কারণ সে যেটা করছে সেটা ভালোর জন্য করছে। নিহান সামনে থাকা একটা মিষ্টি নিয়ে ইয়াসিনের মুখে ভরে দেয় আর বলে, তাহলে মিয়া বিবি রাজি, কিয়া কারেগা কাজে। জামশেদ স্যার, তাহলে আপনি বিয়ের আয়োজন করেন, আর বিয়ের সব কাজ আমি করব, কোনো টেনশন করতে হবে না আপনার। বিয়ের ডেট ঠিক করেন আপনারা। মিহি পুরো সময় নিহানের মুখের দিকে দেখতে থাকে। ইয়াসিনের বাবা মা সবাই মিলে মিহির বিয়ের ডেট ঠিক করে। সামনের সপ্তাহে মিহির বিয়ে। জামশেদ তালুকদার বলে, মিহি, তুমি ইয়াসিনকে নিয়ে ছাদে গিয়ে ঘুরতে যাও। যদি তোমার কিছু বিয়ের জন্য পরিকল্পনা থাকে তাহলে ইয়াসিনকে জানো। আব্বু, ইয়াসিন আসুন। মিহি আর ইয়াসিন ছাদে চলে যায়। নিহান ওদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে, কিছু বলে নাই, আর মনে মনে বলে, মিহি, আমি জানি বউ, খুব কষ্ট হচ্ছে আপনার, বিশ্বাস করুন মিহি, আপনার চোখের পানি আমার বুকে কাটার মতো, কিন্তু এখন ইয়াসিনের সাথে আপনার বিয়ে ঠিক করা খুব জরুরি। ভালোবাসি মিহি, আপনাকে খুব ভালোবাসি। মিহি আর ইয়াসিন ছাদে দাঁড়িয়ে রয়েছে। মিহি বেশ শান্ত, সে কোনো কথা বলছে না, তার চোখ দিয়ে শুধু পানি পড়ছে। ছাদের পরিবেশ খুব সুন্দর, বাহির থেকে হালকা হাওয়া বেশি আসছে। ইয়াসিনের কাছে বেশ ভালো লাগছে, কিন্তু মিহিকে চুপচাপ থাকতে দেখে জিজ্ঞেস করি, মিহি, কেমন আছেন আপনি? সেই দিন রেস্টুরেন্টের পর আপনার সাথে আর দেখা হয় নাই। ফোন করেছিলাম কিন্তু আপনি রিসিভ করেন নাই। কোনো সমস্যা? আমার কোনো কথায় কি কষ্ট পেয়েছেন আপনি মিহি? মিহি নিজের মতো দাঁড়িয়েছিল, তবে ইয়াসিনের কথা শুনে নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। মিহি খুব শান্ত গলায় বলে, জি, আমি ভালো আছি। আসলে আমি এখন ফোন খুব বেশি ব্যবহার করি না, আর আপনার নাম্বার আমার ফোনে সেভ করা ছিল না, তাই অপরিচিত কেউ কল করেছে বলে রিসিভ করি নাই। ও আচ্ছা, তবে মিহি, আপনার বিষয়ে আমি যা শুনেছি তাতে মনে হয়েছে আপনি খুব দুষ্ট প্রকৃতির মেয়ে, কিন্তু এখন এত শান্ত হয়ে কেন কথা বলছেন? আর সামনের সপ্তাহে আমাদের বিয়ে, তাই যদি আপনার কোনো জিনিসের প্রয়োজন থাকে তাহলে আমাকে বলতে পারেন। না, কোনো জিনিসের দরকার নাই আমার। মিহি কথাটা বলে আবার চুপ হয়ে যায়। ইয়াসিন বেশ
অনেক সময় ধরে কথা বলতে থাকি, কিন্তু মিহি হুম ছাড়া আর কোনো জবাব দেয় না। মিহির চোখের সামনে শুধু নিহানের মুখটা ভেসে উঠছে। নিহান কেন করছে এসব সেটা সে বুঝতে পারছে না। ইয়াসিন মিহিকে শান্ত থাকতে দেখে ওর হাতটা ধরে আর বলে, মিহি কি হয়েছে, আপনি এরকম চুপচাপ কেন? মিহি কোনো উত্তর দেয় না। ইয়াসিন এইবার মেয়ের হাত ধরে ওকে কাছে নিয়ে আসে আর ওর গালে হাত দেয়। মিহি ইয়াসিনের হাত সরিয়ে দেয় আর রাগী স্বরে বলে, ইয়াসিন, আপনাকে আগে বলেছি আমাকে একদম টাচ করবেন না। আমি বিষয়টা পছন্দ করি না। যতক্ষণ আমাদের বিয়ে না হবে ততক্ষণ দূরে থাকবেন আমার কাছ থেকে। কথাটা যেন মাথায় থাকে। আমি এসব একদম পছন্দ করি না। মিহি, আপনি রেগে যাচ্ছেন কেন? 7 দিন পরে আমাদের বিয়ে। এখন যদি আপনার হাত ধরি তাহলে এখানে সমস্যা কি? আর আপনাকে আমি টাচ না করলে আর কে করবে? আপনি আমার, এই ইয়াসিনের। মিহি যতই নিহানের উপর রাগ করে থাকুক না কেন, নিহান তার স্বামী হয়। সে একজন বিবাহিত নারী, তাই তাকে টাচ করার অধিকার সে কাউকে দিবে না। মিহি বলে, 7 দিন পরে বিয়ে, এখনো বিয়েটা হয়ে যায় নাই। আর আগে বিয়ে হোক, তারপর আমি আপনার হব। কিন্তু বিয়ের আগে কখনো আপনি আমাকে টাচ করবেন না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ওকে, আর কখনো এমন করব না আমি। আচ্ছা, আমার বেশ মাথা ব্যথা করছে, রুমে গিয়ে রেস্ট নিতে চাই আমি। বাই। মিহি কথাটা বলে ছাদ থেকে চলে যায়। ইয়াসিনের কাছে মিহির ব্যবহার অদ্ভুত লাগে। কেন জানি মনে হচ্ছে মিহি এই বিয়েতে খুশি না। যদি মিহি এই বিয়েটা করতে না চায় তাহলে তখন হাঁ কেন বলল? ইয়াসিন নিচে চলে যায়। নিয়ান এতক্ষণ ওদের অপেক্ষা করছিল। তবে ইয়াসিনে সাথে মিহিকে না দেখে নিহান জিজ্ঞেস করে, ইয়াসিন, মিহি কোথায়? মিহির মাথাটা ব্যথা করছে, তাই সে রুমে রয়েছে। ইয়াসিন কথাটা বলে সোফায় বসে জামশেদ তালুকদার আর পরিবারের অন্য সদস্যদের সাথে কথা বলতে থাকে। কিন্তু নিহানের সেই সব বিষয়ে মনোযোগ নেই। সে শুধু ভাবতে থাকে মিহি রুমে গিয়ে কোনো কিছু করে ফেলবে না তো। মিহি যদি নিহানের প্রতি অভিমান থেকে নিজেকে শাস্তি দেয় তাহলে কি হবে? নিহান বলে, আচ্ছা তাহলে স্যার আপনারা কথা বলুন, আমি একটু রুমে যাই। নিহান কথাটা বলে সেখান থেকে চলে আসে। মিহির রুমের সামনে যায় নিহান। মিহির রুমের দরজা লাগানো দেখে মিহিকে ডাকতে থাকে নিহান আর বলে, মিহি, দরজা খুলুন। মিহি, আমি নিহান। মিহি, দরজা খুলুন। মিহি দরজা খুলে না। নিহানের এবার টেনশন হয়। নিহান জোরে জোরে দরজা ডাকতে থাকে, কিন্তু মিহির কোনো সাড়া শব্দ আসে না, যেটা দেখে নিহান আরও বেশি ভয় পেয়ে যায় আর বলে, মিহি, দরজা খুলুন। মিহি, এই নিহান থাকতে ইয়াসিনের সাথে বিয়ে হবে না আপনার। তখন কেন এমন করেছে সেটা বলবো আপনাকে। মিহি। নিহানের মনে ভয় ঢুকে গেছে। সত্যি মিহি কোনো কিছু করে ফেলে নাই তো? কিন্তু নিহানের ভয়কে মিথ্যা প্রমাণ করে দিয়ে মিহি দরজা খুলে দেয়। মিহিকে সুস্থ থাকতে দেখে নিহান শান্ত হয়। নিহান গিয়ে মিহিকে খুব শক্ত করে জড়িয়ে ধরে একদম নিজের বুকের মধ্যে মিশিয়ে নেয় আর বলে, মিহি, ঠিক আছেন আপনি? কখন থেকে ডাকছি আমি, দরজা কেন খুলছিলেন না? ভয় পেয়ে গিয়েছিলাম আমি। নিহানের এইরকম কথা শুনে মিহি হাসে আর বলে, আমি অষ্টমী ছিলাম, সেখানে পানির শব্দ হয়তো আপনার গলার আওয়াজ শুনতে পারিনি, কিন্তু আপনি আমাকে এরকম করে ডাক দিলেন কেন? কিছু কি হয়েছে? আসলে ইয়াসিন বলল আপনি নাকি অসুস্থ, তাই ঘরে চলে এসেছেন, সেই জন্য চেক করতে এসেছি। আর যখন দেখি আপনার ঘরের দরজা লাগানো আর আপনার কোনো আওয়াজ নাই, তখন অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। মনে হলো যেন আপনি আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছেন। মিহি। নিহান, আমি একটু আপনার থেকে দূরে ছিলাম, সেই জন্য এরকম করছেন আপনি। কিন্তু একটু আগে আপনি আমাকে কি করে ইয়াসিনের সাথে বিয়ে দিতে রাজি হয়ে গেলেন? আমি আপনার ওয়াইফ হয়ে কি করে অন্য একটা পরপুরুষকে বিয়ে করব? নিহান, এটা কি সম্ভব? নিহান মিহির মুখটা তার বুকের থেকে উঠিয়ে তার দিকে গাল দুটো ধরে আর মুখের সামনে থাকা চুলগুলো কানের পিছু গুঁজে দেয়। নিহান বলে, মিহি, এই নিহান নেহাল শিকদার বেঁচে থাকতে আপনি কখনো অন্য কারো হবেন না। আর ইয়াসিনের সাথে যদি 2 বছর পর আপনার বিয়ে হয় তাহলে সমস্যা আরও বেশি হতে পারে। পরিস্থিতি যেমন চলছে সেই রকম করে চলতে থাকুক, শুধু আমার উপর বিশ্বাস রাখুন, সব কিছু ঠিক হয়ে যাবে।
মিহি আর নিহান তারা কিছুটা সময় একে অপরকে জড়িয়ে ধরে এরপর নিহান নিজের রুমে চলে আসে। ইয়াসিন আর তার পরিবার হয়তো চলে গেছে। নিহান যখন নিজের রুমে বসেছিল তখন যিশু ওই রুমে আসে আর নিহানকে দেখে হাসতে থাকে। নিহান নিজের ফোন রেখে যিশুর দিকে দেখে আর বলে, কি হলো যিশু, তুমি আমাকে দেখে এরকম করে হাসছো কেন? কি করেছি আমি? আচ্ছা, তোমার সাথে ফুফির কি সম্পর্ক? তুমি কি ফুফিকে ভালোবাসো? তাহলে কি ইয়াসিনের সাথে ফুফির বিয়ে হবে না? নিহান যিশুর কথা শুনে অবাক হয়ে যায়। সে কি বলবে সেটা বুঝতে পারে না। মানে যিশু কি জেনে গেছেন নিহান আর মেয়ের স্বামী স্ত্রী? নিহান বলে, যিশু এসব কি বলছো? তোমার ফুফির সাথে আমার কি সম্পর্ক থাকবে? আর ইয়াসিনের সাথে তোমার ফুফির বিয়ে ঠিক হয়েছে আর তাতে মিহির বিয়ে হবে। তাহলে তুমি ফুফিকে জড়িয়ে কেন ধরলে? তখন আর কেন বললে মিহি শুধু তুমি আমার? এই কথা তখন বলে মানুষ যখন তারা একে অপরকে ভালোবাসে, তাহলে তুমি কি ফুপিকে ভালোবাসো? সত্যি করে বলো। নিহান বুঝতে পারে যিশু হয়তো দেখে ফেলেছে তখন তার মিহিকে জড়িয়ে ধরার বিষয়টা, কিন্তু এই কথাটা যদি যিশু সবাইকে বলে দেয় তাহলে নিহানের সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। নিহান এইবার এগিয়ে যায় যিশুর কাছে আর ওকে বলে, যিশু তুমি এই কথাটা অন্য কাউকে কি বলেছ? না, এখনো বলি নাই। দেখো যিশু বাবু, তুমি যদি এই কথাটা অন্য কাউকে না বলো তাহলে তোমাকে অনেক বড় একটা গিফট দিব, অনেক চকলেট দিব, খেলনা দিব। দয়া করে যিশু এই ঘটনা কাউকে বলো না। ঠিক আছে, বলবো না, কিন্তু সত্যি তুমি আমাকে খেলনা দিবে, চকলেট দিবে? দিব, অনেক কিছু দিব যিশু বাবু। যিশু নিহানের কথায় রাগ করে। তাকে নিহান বাবু কেন ডাকছে? যিশু বলে, তুমি আমাকে বাবু বলে কেন ডাকছো? বাবু তো আমার প্রেমিকা, আমাকে ডাকে, তুমি কেন ডাকছ? তুমি কি আমার প্রেমিকা? যিশু তোমার প্রেমিকা আছে? কোন ক্লাসে পড়ে তোমার প্রেমিকা? আমিও অনেক পড়ি, ও আমার সাথে পড়ে। ও আচ্ছা, তাহলে যিশু তুমি কবে বিয়ে করবে তোমার প্রেমিকাকে? মুসলমানই হলে বিয়ে করব। আমি একটু বড় হলে আমার মুসলমানই হবে, তখন বিয়ে করব। বিয়ের সাথে মুসলমানের কি সম্পর্ক? বাসর করতে হলে যেমন বিয়ে করতে হয় ঠিক তেমন বিয়ে করতে হলে মুসলমানই করতে হয়। তুমি কি জানো না? নিহান যিশুর কথা শুনে মনে মনে ভাবে, এটা কি পরিবারের সন্তান? যেমন অদ্ভুত নাম তেমন অদ্ভুত পরিবার। নিহান আর যিশু আরও কিছু সময় কথা বলে। এরপর যিশু নিজের রুমে চলে যায় আর নিহান তার রাজনীতির বিষয় নিয়ে সানবির সাথে কথা বলতে থাকে। সময়টা খুব তাড়াতাড়ি চলে যায়। মিহির বিয়ের ডেটটা কাছে চলে আসছে, কিন্তু নিহানের এসব নিয়ে কোনো চিন্তা নেই। সে সুন্দর করে সব কিছু এনজয় করছে। মিহি নিহানের দিকে তাকে অবাক হয়, এই লোকটা এত সিল করে কি করে থাকছে। আজকে মিহির পরিবার আর ইয়াসিনের পরিবার বিয়ে শাদী আর গয়না কিনতে যাবে। নিহানও তাদের সাথে যায়। মিহি, যিশু আর নিহান এক গাড়িতে রয়েছে, পরিবারের অন্য সদস্যরা অন্য গাড়িতে। নিহান সুন্দর করে গাড়ি ড্রাইভ করছে। মিহি আরসুকে নিহানের দিকে তাকিয়ে দেখে নিহানের মনে কি চলছে সেটা মিহি বুঝতে পারে না। পিছনে যিশু মোবাইলে গেম খেলছে। মিহি বলে, আচ্ছা আপনার মাথায় সত্যি করে বলুন তো কি চলছে নিহান? আমার বিয়ের আর প্রায় 3 দিন বাকি আছে, কিন্তু সেই বিষয় নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই। কি করতে চান আপনি নিহান? মিহির কথা শুনে নিহান তার দিকে দেখে। সত্যি বউটা তার বড্ড বোকা, সে জানেও না নিহান কি পরিকল্পনা করে রেখেছে। নিহান একটা ডেবিল মার্কা হাসি দিয়ে বলে, মিহি আমার মাথায় কি চলবে? আবার কালকে থেকে আপনার বিয়ে সব অনুষ্ঠান শুরু হচ্ছে, কত কাজ আমার। স্যার বিয়ের সব দায়িত্ব আমাকে দিয়েছেন, সেটা সুন্দর করে পালন করতে হবে। আফটার অল বউর বিয়ে বলে কথা। আমার কি মনে হচ্ছে নিহান আপনি সত্যিই চান ইয়াসিনের সাথে আমার বিয়েটা হোক, আর এরপর আপনি অন্য একটা মেয়েকে বিয়ে করে সুখে থাকবেন। যদি এই কথাটা আপনার কথাটা মনে থাকে তাহলে বলে দেই নিহান, অন্য কাউকে বিয়ে করা দূরের কথা, যদি অন্য মেয়ের দিকে কখনো চোখ তুলেও দেখেন আপনাকে খুন করে ফেলবো আমি। মিহি কথাটা বলে বাহিরের দিকে তাকিয়ে থাকে। নিহান হাসে। সত্যিই তার বউটা এখনো বড় হলো না। নিহান মিহিকে অনেক ভালোবাসে। মিহির জায়গায় অন্য কাউকে বসাতে পারবে না সে। নিহান বলে, খুন করে কেন ফেলবেন?
আপনি কেরাসিনকে বিয়ে করে বিদেশে চলে যাবেন, আর অন্যদিকে আমি কি দেবদাস হয়ে বসে থাকব? আপনি যদি একটা বিয়ে করেন তাহলে আমি আরও 2টো বিয়ে করতে পারি, আর আমার মতো এরকম সুদর্শন মন্ত্রীর বউয়ের অভাব হবে না নিশ্চয়ই। মিহি কোনো কথা বলে না, সে শুধু নিহানের দিকে দাঁত কড়মড় করে দেখতে থাকে। নিহান মিহির রিয়াকশন দেখে হাসতে থাকে। অল্প সময়ের মধ্যে তারা শপিং মলে পৌঁছে যায়। সেখানে ইয়াসিনের পরিবারের তাদের জন্য অপেক্ষা করছিল। মিহি গাড়ি থেকে নেমে ইয়াসিনের মা বাবাকে দেখে সালাম দেয়। ওনারা বলে, থাক মিহি, আর সালাম করতে হবে না, চলো শপিং মলে যাই, সেখানে তোমার যা পছন্দ হয়েছে সব কিনবে, চলো। মিহি আর ওর পরিবার সবাই মিলে শপিং মলের ভিতরে যায়। সেখানে তারা জিনিস কেনাকাটা করছিল। মিহি বাধ্য হয়ে সেখানে বসেছিল। নিহান শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মিহিকে দেখছে আর হাসছে। মিহির বিয়ের জন্য একটা শাড়ি পছন্দ করে ইয়াসিন বলে, মিহি, এই শাড়িটা বিয়ের মধ্যে আপনি পরবেন, শাড়িটা খুব সুন্দর, দারুণ মানাবে আপনাকে। মিহি একটু হেসে শাড়িটা হাতে নেয়, তবে তার বেশ একটা পছন্দ হয় না শাড়িটা সাদা রঙের ছিল, কিন্তু মিহি চাই সে বিয়েতে লাল রঙের শাড়ি পরবে। মিহি পাশে থাকা একটা লাল বেনারসি দেখে বলল, এই সাদা শাড়ি আমার পছন্দ হয় নাই, কেমন জানি, তাই কিন্তু এই শাড়িটা অনেক সুন্দর, লাল রঙের বেনারসি, বিয়েতে পরতে চাই আমি। মিহি, কাম অন ইয়ার, আজকাল বেনারসি কি কেউ বিয়েতে পরে? শুধু শুধু এই শাড়ি পছন্দ করে লাভ নেই, আপনি সাদা শাড়িটা পরেন, ভালো লাগবে আপনাকে যান, পরে আসুন। মিহি আর কোনো কথা বলে না। ইয়াসিন তার হাতে সাদা শাড়ি দেয়, মিহি সেটা পরতে ওয়াশরুমে চলে যায়। মিহি এতক্ষণ সব বিষয় খেয়াল করছিল, কিন্তু সে কিছু বলে না। মিহি যখন সাদা শাড়িটা পরতে যাবে তখন ওয়াশরুমের দরজায় কেউ নক করে। মিহি দরজা খুলে আর বলে, নিহান, আপনি এখানে? আমি শাড়ি পরবো, এখানে কি করেন আপনি? নিহান মিহির কথার উত্তর না দিয়ে ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয় আর মিহির হাতে থাকা সাদা শাড়িটা পাশে রাখি। নিহান বলে, এই নেন লাল বেনারসি, আপনি না তখন পছন্দ করলেন, সেটা রেখে চলে আসলেন কেন? তাড়াতাড়ি এই শাড়িটা পরে আসুন, আমার লাল টুকটুকে বউকে দেখতে চাই আমি। নিহান, এই শাড়িটা আমি পরতে পারবো না, ইয়াসিন আমাকে না করেছে পরতে। মিহি, একটা কথা মনে রাখবেন, কারোর সাথে জীবন করতে হলে একে অপরের পছন্দ অপছন্দের গুরুত্ব দেওয়া উচিত, কিন্তু তার মানে এইটা না যে নিজের পছন্দ ভুলে গিয়ে অন্যের পছন্দকে সবসময় প্রাধান্য দিতে হবে। আর আপনি আমার বউ মিহি, তাই আমি চাই বিয়েতে আমার বউ লাল শাড়ি পরুক। নিহান কথাটা বলে বাহিরে চলে যায়। মিহি 2টা শাড়ি দেখতে থাকে। এরপর সে একটা সিদ্ধান্ত নেয়। বাহিরে সবাই অপেক্ষা করছিল মিহির জন্য। মিহি যখন দরজা খুলে বাইর হয় তখন সবাই ওকে দেখে অবাক হয়ে যায়। লাল শাড়িতে মিহিকে অনেক সুন্দর লাগছে। নিহান মিহিকে দেখে নতুন করে মিহির প্রেমে পড়ে যায় আর মনে মনে বলে, ওহ, আমার বউটা এত সুন্দর কেন? মনে হয় পৃথিবীর সকল সৌন্দর্য আমার বউয়ের কাছে তুচ্ছ। আই লাভ ইউ বউ, নিহানের কাছে তুমিই পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী। মিহিকে শাড়িতে অনেক সুন্দর লাগছে। নিহানের দৃষ্টি শুধু সেই দিকে রয়েছে, মনে হচ্ছে সে তার বউকে না যেন কোনো পরীকে দেখছে। সবাই মিহির অনেক প্রশংসা করছে কারণ মিহিকে দারুণ লাগছে, তবে ইয়াসিন বিষয়টা ভালোভাবে নেয় নাই। ইয়াসিন বলে, মিহি, আপনাকে না আমি সেই সাদা শাড়ি পছন্দ করে দিয়েছি, তাহলে এইটা কোনো পরলেন? এই এখনো মিহিকে দেখে যাচ্ছে, সেটা দেখে মিহি একটু লজ্জা মিশ্রিত হাসি দেয়। আর মিহি যাকে দেখানোর জন্য এত সুন্দর করে শাড়ি পরেছে সে তার দিকে তাকিয়ে রয়েছে, তাহলে অন্য কারো কথায় তার কোনো যায় আসে না। মিহি বলে, দেখুন ইয়াসিন, বিয়েটা শুধু আপনার না আমারও হচ্ছে, তাই আমি কোন শাড়িটা পরবো সেটা আমাকে ডিসাইড করতে দেন। আর যদি আপনার খুব বেশি সমস্যা হয় তাহলে অন্য কোনো মেয়েকে বিয়ে করেন যে সাদা শাড়ি পরবে। আশা করি আপনি আমার কথা বুঝতে পারছেন। মিহির কথা শুনে ইয়াসিন ওর দিকে অবাক হয়ে দেখে মিহি আগে এত কথা বলতো না, কিন্তু আজকে হঠাৎ করে কি হলো? ইয়াসিন মিহিকে কিছু বলতে যাবে এর আগে ইয়াসিনের মা এসে বলে, আচ্ছা এইসব বাদ দাও ইয়াসিন, মিহির যখন এই শাড়ি পছন্দ হয়েছে তখন ও এই শাড়ি পরবে। আর মিহিকে লাল শাড়িতে যথেষ্ট সুন্দর লাগছে, তাই ও বিয়েতে এই শাড়ি পরবে। ইয়াসিন আর কোনো কথা বলে না। মিহি আর বাড়ির সবাই বিয়ের গয়না পছন্দ করতে থাকে। নিহানও তাদের কাছে আসে, সে মিহির পছন্দ অনুসারে গয়না পছন্দ করে দেয়। মিহির একটা গয়না পছন্দ হয়, সেটা দেখে নিহান ওকে সেটা পরিয়ে দেয়। মিহি আর নিহান একসাথে অনেক কিছু পছন্দ করতে থাকে আর ইয়াসিন পিছনে বসে সব খেয়াল করতে থাকে। মনে হচ্ছে বিয়েটা মিহি আর ইয়াসিনের না, নিহান আর মিহির।
সবাই শপিং শেষ করে একটা রেস্টুরেন্টে চলে যায়, সেখানে তারা খাবার অর্ডার করতে থাকে। ইয়াসিন, জিসু, মিহি আর নিহান এক টেবিলে বসে রয়েছে, সবাই খাবার অর্ডার করে। খাবারে অনেক আইটেম রয়েছে, সেখানে বেশিরভাগ মাছ রয়েছে, যেটা দেখে মিহির মুখটা ফ্যাকাশে হয়ে যায়। কারণ মিহি মাছের কাঁটা বাছতে পারে না। মিহির কোনো কথা বলার আগে নিহান একটা মাছ বেছে মিহির খাবারের কাছে রাখে দেয়। নিহান বলে, মিহি, এই নেন, আমি মাছের কাঁটা বেছে দিয়েছি, এখন খেয়ে নেন। ইয়াসিন বলে, নিহান, তুমি কি করে জানলে মিহি কাঁটা বেছে খেতে পারে না? ইয়াসিনের কথা শুনে নিহান আর মিহি একে অপরের মুখের দিকে তাকায়, এখন কি বলবে। নিহান বলে, আসলে মিহিদের বাড়িতে আমি কয়েকদিন ধরে মেহমান হয়ে এসেছি আর সবার সাথে একসাথে খাওয়া দাওয়া করি। তখন আসলে একদিন খেয়াল করি মিহি কাঁটা যুক্ত মাছ খেতে পারে না, তাই আসলে মাছের কাঁটা বেছে দিয়েছি। ইয়াসিন বলে, বাহ, মিহির প্রতি আপনার এত খেয়াল থাকে, ভালো, খুব ভালো। ইয়াসিন কথাটা কেমন করে বলেছে সেটা মিহি বুঝতে পারে, তবে মিহি কিছু বলতে যাবে তার আগে নিহান তাকে থামিয়ে যাবে। শপিং করে সবাই বাড়ি ফিরে আসে, ইয়াসিন তাদের বাসায় চলে যায়। ইয়াসিন চেয়েছিল মিহির সাথে আরেকটু সময় কাটাতে, কিন্তু মিহি বলে তার মাথা ব্যথা করছে, সেই জন্য বাড়ি ফিরে যেতে যায়। মিহি আর ইয়াসিনের বিয়ের দিন কাছে চলে আসছে, কিন্তু নিহানের জন্য কোনো যায় আসে না এমন ব্যবহার। মিহি নিহানকে দেখে রীতিমতো অবাক হয়, এই লোকটা এমন ব্যবহার করছে যেন এইটা তার বউ না বোনের বিয়ে। মিহি আর ইয়াসিনের একসাথে একটা রিসেন্টে বিয়ে হবে, পরশু তাদের বিয়ে। বাড়িতে অনেক আত্মীয় স্বজন রয়েছে, নিহান তাদের সাথে কথা বলছে। মিহি শুধু নিহানদের দিকে দেখতে থাকে, কি চলছে নিহানের মাথায় সেটা ও বুঝতে পারে না। বাড়িতে মিহির কাজিনরা এসেছে, ওর বেশিরভাগ কাজিন হলো মেয়ে। আর সব মেয়েরা নিহানকে দেখে যে লেভেলের ন্যাকামি করছে সেটা দেখে মিহির গা জ্বলে যাচ্ছে। আর নিহান কি সুন্দর সব মেয়েদের সাথে কথা বলছে, মিহির ইচ্ছে করছে নিহানকে খুন করে ফেলতে। নিহান যখন মিহির রুমের সামনে দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করে ওর কলার ধরে কেউ নিজের কাছে নিয়ে আসে আর বলে, সমস্যা কি আপনার নিহান? আপনাকে এত মেসেজ দিয়েছি, একটারও রিপ্লাই করেন নাই কোনো? আর আমাকে এইরকম করে এড়িয়ে যাচ্ছেন, কোনো সমস্যা কি আপনার নিহান? নিহান এইরকম করে হঠাৎ করে তাকে কেউ ধরে ফেলার কারণে একটু অবাক হয়, তবে যখন বুঝতে পারে মিহি সেটা তখন শান্ত হয়। নিহান দেখে মিহির শরীর রাগে জ্বলছে, মনে হচ্ছে এখনই নিহানকে খুন করে মাটি চাপা দিয়ে ফেলবে। নিহান বলে, মিহি, কি হয়েছে আপনার? এমন কোনো করছেন, দেখুন এত রাগ করা ভালো না। আর আমি আপনাকে কোথায় এড়িয়ে যাচ্ছি? আসলে বিয়ে বাড়ির এত কাজ সব করতে হচ্ছে আমার একা, তাই আসলে সময় করে উঠতে পারি নাই, সরি বউ, সরি। নিহানের এইসব কথায় মিহির রাগ একটুও কমে নাই। মিহি বলে, তুই রাগ, তোর সরি। আমার জন্য তোমার হাতে সময় হয় না, তাই না? কিন্তু বাড়ির মেয়েদের সাথে যখন কথা বলছিলি তখন এত হেসে কথা বলতে হবে কোনো হুম? এখনো ইয়াসিনের সাথে আমার বিয়ে হয় নাই, আর না তোকে আমি ডিভোর্স দিয়েছি। তোর সাহস কি করে হয় অন্য মেয়েদের সাথে হেসে হেসে কথা বলার? নিহান বুঝতে পারে এখন মিহিকে শান্ত করার দরকার, না হলে আজকে সে সত্যি বউয়ের হাতে খুন হয়ে যাবে। পরে ব্রেকিং নিউজ হবে, শহরের সুনামধন্য মন্ত্রী নিহান নেহাল শিকদারকে তার বউ অন্য মেয়েদের কথা বলার অভিযোগ খুন করেছে। মান সম্মান আর থাকবে না আমার। নিহান বলে, মিহি, মিহি বউ আমার, শান্ত হয়ে যান মিহি। আসলে আপনার কাজিনরা খুব ভালো, আর ওরা আপনার বোন মানে আমার বোন, তাই না? দুলাভাইয়ের সাথে শালিরা একটু শয়তানি করবে, এইটা স্বাভাবিক মিহি। রাগ করার কি আছে মিহি? নিহান মিহিকে জড়িয়ে ধরে, মিহিকে শান্ত করতে এখন ওকে জড়িয়ে ধরা খুব দরকার। মিহি খুব শক্ত করে নিহানকে জড়িয়ে ধরে আর বলে, নিহান, আমি এই বিয়ে করতে চাই না। ইয়াসিনকে আমার পছন্দ হয় নাই, ওকে বিয়ে করতে চাই না আমি, এখান থেকে নিয়ে যান নিহান আমাকে। শহরে যেতে চাই আমি নিহান, আবার আগের মতো একসাথে থাকতে চাই নিহান। নিহান বুঝতে পারে মিহির ইমোশন, কিন্তু সে এখন মিহিকে তার পরিকল্পনার বিষয়ে বলতে চাই না। মিহি আর নিহান যখন কথা বলছিল, যখন রুমের দরজায় কারো আওয়াজ শোনা যায়। মিহির ভাবি রামসা ওকে ডাকছে। মিহি দরজা খুলো। মিহি, ইয়াসিনের পরিবার এসে পড়েছে, আজকে তোমাদের এনগেজমেন্ট হবে, তাড়াতাড়ি আসো মিহি। নিহান মিহিকে ছেড়ে দেয়, আজকে যে মিহির এনগেজমেন্ট সেটা হয়তো তাদের মনে ছিল না। নিহান খেয়াল করে দেখে মিহিকে অনুষ্ঠানের জন্য মিহিকে সুন্দর করে সাজানো অবধি হয়েছে, একদম পরীর মতো। নিহান মিহির কাজলের থেকে একটু কালি নিয়ে ওর গলায় ছুঁয়ে দিয়ে বলে, আমার মিহিকে একদম পরীর মতো সুন্দর লাগছে, আমার মিহি পরী। তাই একটু আমার বউকে নজর ফোঁটা দিয়ে দিলাম, যদি নজর লেগে যায় তখন কি হবে? রামসা মিহিকে ডাকতে থাকে, নিহান ওকে ইশারা দেয় বাহিরে যাওয়ার জন্য, মিহির দরজা খুলে দেয়। মিহি বলে,
ভাবি চলো যাওয়া যাক। মিহিকে নিয়ে রামেশা চলে যায়। অনুষ্ঠানে অনেক মানুষ রয়েছে, সেখানে ইয়াসিনের পরিবারের সদস্য, মিহির আত্মীয় স্বজন, অনেক মানুষ। জামশেদ তালুকদার মিহির দিকে তাকিয়ে দেখে তার ছোট মেয়েটা কত বড় হয়েছে গেছে। 2 দিন পর তার মেয়ের বিয়ে হয়ে যাবে, সবসময়ের জন্য চলে যাবে অন্যর বাড়ি। ইয়াসিন বসে ছিল সোফায়, মিহিকে দেখে সে হাত বাড়িয়ে দেয়। কিন্তু মিহি রামেশার হাত ধরে উঠে যায়, ইয়াসিন নিজের হাত নামিয়ে নেয়। মিহি গিয়ে সোফায় বসে, আশেপাশে গান বাজছে, সবাই অনেক আনন্দ করছে, কিন্তু মিহি মুখটা মলিন করে বসে রয়েছে। মিহির চোখ শুধু নিহানকে খুঁজে যাচ্ছে, কিন্তু নিহান এখানে নাই। ইয়াসিন অনেক সময় ধরে মিহিকে কাউকে খুঁজতে দেখ বলে। কি হলো মিহি, কাউকে কি খুঁজছেন? না তেমন কিছু না। ও আচ্ছা মিহি, আপনাকে আমি কত কল দিয়েছি সেই সব রিসিভ কোনো করেন নাই। আর তখন আপনাকে স্টেজে ওঠার জন্য হাত বাড়িয়ে দিয়েছি, সেটা ধরলেন না কোনো। দেখুন ইয়াসিন, আমি কারো সাথে ফোনে কথা বলতে পছন্দ করি না, সেই জন্য ফোন ধরি নাই। আর যদি হাত ধরার কথা আসে তাহলে আপনাকে বলতে চাই যে আমাকে কেউ টাচ করুক সেটা আমার পছন্দ হয় না। আমি টাচ করা পছন্দ না, কিন্তু নিহান যখন টাচ করে তখন ঠিক ভালো লাগে আপনার, তাই না? সত্যি করে বলুন না মিহি, নিহানের সাথে আপনার কি সম্পর্ক? ও আপনাকে এমন কি দেয় যেটা আমি দিতে পারবো না? ও বুঝি আপনাকে। ইয়াসিনের কথাটা শেষ হওয়ার আগেই মিহি উঠে যায় আর ওর গালে একটা থাপ্পড় দেয়। হঠাৎ করে ঘটনা এমন হওয়ার কারণে সবাই অবাক হয়ে সেই দিকে তাকিয়ে থাকে। মিহি রেগে বলে, চুপ করুন ইয়াসিন, আপনার সাহস কি করে হলো এইরকম কথা বলার? আপনার অধিকার নাই আমার চরিয়ের বিষয়ে বাজে কথা বলার। আমার কারটা আজ ভালো লাগে সেটা কি আপনার থেকে জানতে হবে আমার? আর নিহানের বিষয়ে এইসব আজেবাজে কথা বলবেন না আপনি। ইয়াসিন তার গালে হাত দেয়, সেখানে থাপ্পড়ের দাগ বসে গেছে। ইয়াসিন বলে, আমার শুধু একটুকু কথায় আপনি আমাকে থাপ্পড় দিলেন মিহি, সাহস কি করে হয় আপনার? আর ওই নিহানকে হয় আপনার, ওর বিরুদ্ধে একটা কথা শুনতে চান না আপনি। আর নিহানের টাচ আপনার ভালো লাগে সেটা সত্যি সত্যি বলে দেন। আপনার কাছে এইটা ছোট কথা মনে হয়? আমি শুধু আপনাকে বলেছি বিয়ের আগে আমাকে টাচ করবেন, সেই জন্য আপনি আমাকে চরিয়েহীন বানিয়ে দিবেন। আর নিহানের অধিকার রয়েছে আমাকে টাচ করার, আপনার নাই। ওহ রিয়েলি, নিহানের অধিকার রয়েছে আপনাকে টাচ করার? নিহানকে হয় আপনার মিহি? বলেন ওকে হয় আপনার? কারণ নিহান আমার স্বামী হয়। ভালোবাসি ওকে আমি, ও আমার স্বামী, তাই অধিকার রয়েছে আমাকে টাচ করার। মিহির কথাটা শুনে সেখানে দাঁড়িয়ে থাকা প্রতিটা মানুষ অবাক হয়ে যায়। জামশেদ তালুকদার নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। জামশেদ তালুকদারের রাগে নিজের কপাল শক্ত করে ফেলে, কিন্তু মিহি তাতে কিছু যায় আসে না। নিহান তখন সিঁড়ি দিয়ে নামছিল, মিহির মুখের এইরকম কথা শুনে সে ওখানে দাঁড়িয়ে যায়। নিহান বলে, মিহি এইটা আপনি কি করলেন? এখন এই পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে মিহি? ইয়াসিন সহ বাড়ির সবাই এইদিকে তাকিয়ে রয়েছে, কি হচ্ছে তারা সেটা বুঝতে পারছে না। নিহান তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে আর বলে, আসলে মানে মিহি বলতে চাই মানে। নিহান কিছু বলতে যাবে এর আগে জামশেদ তালুকদার ওদের সামনে চলে আসে। ওনার শরীরে এখন কতটা রাগ রয়েছে সেটা হয়তো উনি নিজেও জানে না। জামশেদ তালুকদার এসে মিহিকে নিজের দিকে তাকিয়ে দেখতে বলে আর বলে, মিহি তুমি একটু আগে ইয়াসিনকে কি বললে সেটা আবার বলো। মিহি কথা বলো, নিহান তোমার কে হয়? মিহি একবার নিহানের দিকে তাকিয়ে দেখে নিহান না করছে যাতে মিহি তাদের রিলেশনের বিষয়ে কিছু না বলে, কিন্তু মিহি সেটা শুনে না। মিহি বলে, নিহান আমার স্বামী হয়, ওকে আমি ভালোবাসি। 2 মাস আগে নিহানের সাথে আমার বিয়ে হয় আর এতদিন আমরা একসাথে সংসার করেছি। আর আমি নিহানের স্ত্রী হয়ে অন্য কাউকে বিয়ে করতে পারবো না। নিহানকে আমি অনেক ভালোবাসি আর ওর সাথে সারা জীবন থাকতে চাই। মিহির কথাটা শুনে জামশেদ তালুকদারের রাগে শরীর জ্বলে যায় আর সেখানে থাকা সব মানুষ মিহিকে নিয়ে আজেবাজে কথা বলছে। নিহান মিহির দিকে তাকিয়ে থাকে, সে হয়তো ভাবতে পারে নাই মিহি এতটা সাহস দেখাতে পারে। তবে মিহির মুখ থেকে ভালোবাসি কথাটা শুনে নিহানের মনের ভিতরে একটা আলাদা শান্তি ভয় যায়। জামশেদ তালুকদার মিহির কথাটা শেষ হওয়ার আগে ওকে থাপ্পড় মারতে চায়, কিন্তু এর আগে নিহান ওর হাত ধরে ফেলে। যখন জামশেদ তালুকদার মিহিকে থাপ্পড় মারতে হাত তুলে তখন মিহি চোখ বন্ধ করে নেয়। একটু পর চোখ খুলে দেখে নিহান ওর সামনে দাঁড়িয়ে রয়েছে। নিহান বলে, জামশেদ স্যার, এখানে যা হয়েছে সেটার জন্য দায়ী আমি, মিহির কোনো দোষ নাই, তাই মিহিকে নিয়ে কোনো আজেবাজে কথা হবে না। আর স্যার, মিহি আপনার মেয়ে, তাই ওকে মারার অধিকার আপনার রয়েছে, কিন্তু মিহি আমার বউ, তাই ওকে সেভ করার দায়িত্ব আমার। তোমার মধ্যে যদি এত দায়িত্ববোধ থাকে তাহলে কি করে পরিবারকে না জানিয়ে একটা মেয়েকে বিয়ে করতে পারলে?
আর এখন নিজের বউকে অন্য একজন পুরুষের সাথে বিয়ে দিতে পারলে এইটা তোমার দায়িত্ববোধ। তোমার মতো এইরকম একটা কাপুরুষকে আমার মেয়ের স্বামী হিসাবে আমি মানি না। জামশেদ তালুকদারের কথা শুনে নিহানের রাগ হয়, কিন্তু তাকে মাথা ঠান্ডা রাখতে হবে, তাই নিহান শান্ত হয়ে যায়। নিহান বলে, স্যার, প্রথমত আমি কোনো কাপুরুষ নয়, আর মিহি আর আমার বিয়েটা যেই পরিস্থিতিতে হয়েছে তখন কাউকে জানাতে পারি নাই। আর মিহির সাথে ইয়াসিনের বিয়েটা এই জন্য হতে দিচ্ছি, কিন্তু এখনো বিয়েটা হয় নাই। আমি মনে করেছিলাম বিয়ের দিন সত্যিটা জানাবো, কিন্তু এখন সবার সত্যি জানা দরকার। আর স্যার, আমি যদি কাপুরুষ হয় তাহলে আপনার পছন্দের ইয়াসিন কেমন সেটা জানা দরকার আপনার, স্যার। জামশেদ তালুকদার নিহানের মুখের দিকে তাকিয়ে থাকে। নিহান কিছু বলতে যাবে তার আগে ইয়াসিন বলে, স্যার, আপনি ওর কোনো কথা বিশ্বাস করবেন না। নিজের বউকে অন্য কারো গলায় ঝুলিয়ে দিতে যে চাই তার মতো কাপুরুষের কোনো কথা বিশ্বাসযোগ্য না। আর যদি আপনার সমস্যা না হয় তাহলে আমি চাই নিহানের সাথে মিহির ডিভোর্স হয়ে ওর সাথে আমার বিয়ে হোক। মিহিকে আমি ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই আমি। ইয়াসিন কথাটা বলে মিহির হাত ধরে ওর পকেট থেকে একটা আংটি নিয়ে এসে মিহির হাতে যখন পরাতে যাবে তখন নিহান ওর হাত ধরে ফেলে। নিহান বলে, ইয়াসিন, এই ভুলটা কখনো করবে না, বুঝতে পারলে মিহি শুধু আমার ওর থেকে দূরে থাকো। আর তুমি কতটা ভালো মানুষ সেটার প্রমাণ রয়েছে আমার কাছে, এখনই দিচ্ছি। মনে করেছিলাম তোমার আসল চেহারা সবার প্রমাণ নিয়ে আসবো বিয়ের দিন, কিন্তু এখনই মনে হয় সময় এসে গেছে। নিহান, কি বলছো এইসব? আমার আসল চেহারা মানে কি প্রমাণ করবে তুমি? ইয়াসিনের কথা শুনে নিহান একটা হাসি দেয়, এরপর ফোন করে কাউকে আসতে বলে। ইয়াসিন বুঝতে পারে না নিহান কি করতে চলছে। তাহলে কি নিহান সত্যি ঘটনা জেনে গেছে? নিহানের ফোন করার সাথে সাথে একটা মহিলা তাদের বাড়িতে ঢুকে। ইয়াসিন সেই মহিলাকে দেখে কি বলবে সেটা বুঝতে পারে না। নিহান ইয়াসিনের মুখের দিকে তাকিয়ে বলে, কি হলো ইয়াসিন, তোমার মুখটা এইরকম হয়ে গেছে কোনো? কি মনে করেছিলে তুমি ইয়াসিন? তোমার বিষয়ে কিছু জানি না আমি। তুমি একটা চরিত্রহীন ছেলে যে বিদেশে নিজের বউকে রেখে অন্য একটা মেয়েকে বিয়ে করতে এসেছে। জামশেদ তালুকদার সহ বাড়ির সবাই অবাক। মিহি নিজেও জানত না ইয়াসিন বিবাহিত। নিহান সেই মহিলাকে ইশারা দেয় সব সত্যি বলতে। মহিলা বলে, আমার নাম টিউলিপ। আমি আর ইয়াসিন বিদেশে একসাথে পড়াশোনা করেছি। আমরা 2 বছর আগে বিয়ে করি। আমাদের সংসার ভালো চলছিল, কিন্তু একদিন হঠাৎ ইয়াসিন আমাকে রেখে দেশে যাওয়ার কথা বলল। কিন্তু দেশে গিয়ে ইয়াসিন 2 বছরের মধ্যে আমার সাথে আর যোগাযোগ করে নাই, ওর কোনো খোঁজ ছিল না আমার কাছে। 2 দিন আগে নিহান ভাই আমাকে বলে ইয়াসিন নাকি অন্য একটা মেয়েকে বিয়ে করছে, যেটা শুনে আমি দৌড়ে দেশে আসি। ইয়াসিনের কপালে বিন্দু বিন্দু ঘাম রয়েছে, সেটা সে হাত দিয়ে মুছে আর বলে, এই সব মিথ্যা কথা, এই মেয়েকে আমি চিনি না। সব নিহানের সাজানো নাটক, সব মিথ্যা। ও তাই নাকি ইয়াসিন, সব আমার সাজানো নাটক? কিন্তু নিহান যদি কোনো নাটক সাজায় তার প্রমাণ নিহানের কাছে থাকে। টিউলিপ বোন, আমার সব প্রমাণ দেখাও এক এক করে সবাইকে। টিউলিপ তাদের কাবিননামা সহ বিয়ের ছবি দেখায় সবাইকে। ইয়াসিন বুঝতে পারে সে ফেঁসে গেছে। নিহান বলে, ইয়াসিন, কি হলো এখন, কথা বলো। ও মা, এখনই তোমার মুখ দেখি বন্ধ হয়ে গেছে, আরও অনেক প্রমাণ বাকি রয়েছে, সেই সব ও ফাঁস হবে সবার জন্য। গেইম মাই শুরু হয়েছে। ইয়াসিন শোনা, এত তাড়াতাড়ি ভয় পাওয়া ঠিক না। নিহান কথাটা বলে ডেভিল মার্কা একটা হাসি দেয়, এরপর সে পাশে থাকা আরেকজনকে ফোন করে, যে ছিল এই বিয়ের ঘটক। নিহান বলে, ইয়াসিন শুধু টিউলিপের সাথে না, আরও অনেক মেয়ের সাথে অন্যায় করেছে। ও এখনো অবধি অনেক বিয়ে করেছে, তাদের সাথে কয়েক মাস সংসার করে তাদের রেখে চলে এসেছে। আর ওর মা বাবা এরা আসলে একজন নাটকের অভিনেতা, যাদের ইয়াসিন মা বাবা সাজিয়ে নিয়ে এসেছে। আর মিহির জন্য ইয়াসিনের বিয়ের প্রস্তাব যে ঘটক নিয়ে এসেছিল তার মুখ থেকে সবটা শুনে নেন। ইয়াসিন কথাটা বলে ঘটকের কাছে যায় আর ওকে বলতে বলে, আসলে ইয়াসিন আমাকে অনেক টাকা দিয়েছে, সেই জন্য এইসব কাজ করতে রাজি হয়েছি আমি। বিশ্বাস করুন, এতে আমার কোনো দোষ নাই, শুধু লোভে পড়ে ভুল হয়ে গেছে আমাকে দিয়ে। ইয়াসিন কোনো কথা বলতে যাবে তার আগে জামশেদ তালুকদার ওর গালে থাপ্পড় মারে। থাপ্পড়টা এত জোরে হয় যেন ইয়াসিনের কানে কোনো শব্দ যাচ্ছে না। কয়েক মুহূর্তের জন্য ইয়াসিন কি বলবে বুঝতে পারে না। জামশেদ তালুকদার রাগী স্বরে বলে, তোর এত বড় সাহস কি করে হয়? জামশেদ তালুকদারের মেয়েকে বিয়ে করে কি মনে করছিলি সব সম্পত্তির মালিক হয়ে যাবি? তোর বউ থাকতে আমার মেয়েকে বিয়ে করবি? তোকে আমি খুন করে ফেলব। এই শিশু আমার বন্দুক নিয়ে আয়, এইটাকে আজকে মাটিতে পুঁতে ফেলব। নিহান জানত ইয়াসিনের আসল চেহারা সামনে আসলে তার শ্বশুর এইরকম কিছু করবে।
তবে নিহান পুলিশকে ডেকে নিয়ে আসে আর ইয়াসিনকে অ্যারেস্ট করিয়ে দেয়। ইয়াসিন বলে, সরি জামশেদ স্যার, আসলে মিহি আর আমার বিয়ের বিষয়ে আপনাকে আগে জানাতে পারি নাই, তখন পরিস্থিতি এইরকম ছিল। আর সেই দিন যখন আপনাদের বাড়িতে এসেছি তখন চাইলে সত্যিটা জানানো যেত আপনাকে, কিন্তু তখন আপনি এই বিয়ে মেনে নিতেন না। আর ইয়াসিন বিষয়ে আমি আগে থেকে সব জানতাম, কিন্তু তখন আমার কাছে কোনো প্রমাণ ছিল না, তাই একটু সময়ের দরকার ছিল আমার। তবে স্যার আমি মিহিকে অনেক ভালোবাসি, ওকে ছাড়া বাঁচতে পারবো না আমি। জামশেদ তালুকদার বলে, নিহান তোমাকে ভীতু মনে করেছিলাম আমি, কিন্তু তুমি সাহসী, একদম একজন যোগ্য মন্ত্রীর মতো মাথা ঠান্ডা রেখে সবকিছু ঠিক করেছ। আর এই কয়েকদিনে তোমার কথাবার্তা চালচলন দেখে আমি মুগ্ধ, তাই আমার কোনো অসুবিধা নাই এই বাড়ির জামাই হিসাবে তোমাকে মেনে নিতে। ওকে শ্বশুর মশাই, তাহলে এখন থেকে জামাই আদর চাই আমার। বাড়ির সবাই ওদের কথায় হেসে উঠে। মিহিও অনেক খুশি। তবে তালুকদার বাড়িতে তারা বেশি দিন থাকতে পারল না, কারণ সামনে নিহানের নির্বাচন আছে, তাই নিহানকে শহরে ফিরে যেতে হবে। তবে মিহি আর নিহানের আবার বিয়ে হবে নতুন করে। জামশেদ তালুকদার আর মুরাদ শিকদার সিদ্ধান্ত নিয়ে নিহানের নির্বাচন শেষ হলে আবার ধুমধাম করে মিহি আর নিহানের বিয়ে হবে। নিহান আর মিহি এখন গাড়িতে বসে রয়েছে। সুন্দর রাত, আসলে বাড়ি থেকে বের হতে রাত হয়ে গেছে। নিহান গাড়ি ড্রাইভ করছে আর মিহি বাহিরে তাকিয়ে রয়েছে। নিহান হঠাৎ করে বলে, আচ্ছা মিহি, আপনি আমাকে ভালোবাসি কথাটা কোনো বললেন না? সবার সামনে সেই দিন যে বললাম আমি নিহানকে ভালোবাসি, সেটা কি শুনতে পান না আপনি? সবার সামনে বলেছেন, কিন্তু আমাকে একা করে বলেন নাই। এখন বলেন, কি বলবো? বলেন নিহান, আমি আপনাকে ভালোবাসি বলেন। ওকে নিহান, আমি আপনাকে। মিহি মুখের ভালোবাসি কথাটা বলার আগে হঠাৎ করে পিছন থেকে একটা গাড়ি এসে মিহিদের গাড়িকে ধাক্কা দেয়। হঠাৎ করে এমন হওয়ায় নিহান গাড়ি ঠিক রাখতে পারে নাই, গাড়িটা উল্টো যায়। তখন আবার পিছন থেকে সেই গাড়িটা জোরে মিহিদের গাড়িকে ধাক্কা দেয়। মিহি বলে, নিহান, পিছন থেকে ট্রাকটা এসে যখন আবার ধাক্কা দেয় তখন গাড়িটা উল্টো যায়। মিহি আর নিহান দুইজনে গাড়ির নিচে চাপা পড়ে যায়, তারা জ্ঞান হারিয়ে ফেলে। 3 দিন কেটে যায়। মিহি এখন হাসপাতালে আইসিইউতে অ্যাডমিট রয়েছে। মিহি আসতে আসতে পিটপিট করে চাইক খুলে। মিহি দেখে তার হাতে ক্যানেলা লাগানো, চারপাশে ভালো করে তাকিয়ে দেখে জায়গাটা নতুন। মিহি যখন কিছু মনে করতে যাবে তখন হঠাৎ করে ওর মাথায় একটু চাপ পড়ে, তার কিছু ঘটনা মনে পড়ে। মিহি যখন মনে পড়ে সেই দিন অ্যাক্সিডেন্টের ঘটনা, তখন সে আশেপাশে নিহানকে খুঁজতে থাকে আর চিৎকার করতে থাকে, নিহান, নিহান কোথায় আপনি? নিহান কোথায় আপনি? নিহান। মিহির চিৎকারে বাহির থেকে জামশেদ তালুকদার আর সানভি ছুটে আসে। মিহি এখনো চিৎকার করছে। জামশেদ তালুকদার বলে, মিহি তোমার জ্ঞান ফিরেছে? তুমি ঠিক আছো মিহি? কোনো সমস্যা কি হচ্ছে বলো মিহি? মিহি জামশেদ তালুকদার আর সানভিকে দেখে নিহানকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও নিহান নাই। মিহি বলে, আব্বু নিহান কোথায়? ওনাকে কোনো দেখছি না, বলো নিহান কোথায়? নিহান, নিহান কোথায় আপনি? নিহানের নাম শুনে জামশেদ তালুকদার আর সানভি একে অপরের দিকে তাকায়। এখন তারা কি বলবে মিহিকে? সানভি বলে, মিহি ম্যাম, আপনি শান্ত হয়ে যান। আসলে সেই দিন অ্যাক্সিডেন্টের পর আপনারা সেখানে অজ্ঞান হয়ে গিয়েছিলেন, তখন আশেপাশে লোকেরা আপনাদের একটা হাসপাতালে অ্যাডমিট করায়। পরে হাসপাতাল থেকে আমাদের সবাইকে খবর দেয়, সেখানে যাই আমরা। হাসপাতালটা অনেক ছোট ছিল, তাই শহরের ভালো একটা হাসপাতালে নিয়ে আসা হয় আপনাদের। সেটা না হয় বুঝতে পারলাম, কিন্তু আমার নিহান কোথায়? ওনাকে দেখছি না, কোনো নিহান কোথায়? সানভি একটা ঢুক গিলে জানে না মিহিকে সত্যিটা বললে মিহিকে কি করে রিয়েকশন দিবে। তবুও সানভি শান্ত স্বরে বলে, আসলে মিহি ম্যাম, অ্যাক্সিডেন্টের কারণে নিহানের স্যারের মাথায় অনেক বড় আঘাত লাগে, যার জন্য উনি কোমায় চলে গিয়েছেন। কখন সুস্থ হবে সেই বিষয়ে ডাক্তার কিছু বলতে পারছে না, হয়তো সুস্থ হতে 2 দিন লাগতে পারে, না হলে 2 বছর লাগবে, বা সারা জীবনও লাগতে পারে। সানভির কথাটা শুনে মিহি একদম চুপ হয়ে গেছে, এখনো বিশ্বাস হচ্ছে না তার সবকিছু। নিহান যদি কখনো ঠিক না হয় তাহলে মিহি নিহানকে ছেড়ে কি করে থাকবে? মিহি মরে যাবে নিহানকে ছাড়া। মিহি বলে, সানভি, নিহানকে কোন কেবিনে রাখা হয়েছে সেখানে যেতে চাই আমি। নিহানকে দেখতে চাই আমি। কিন্তু মিহি, তুমি এই অবস্থায় কি করে যাবে? আব্বু, আমি ঠিক আছি। নিহানের কাছে নিয়ে চলো আমাকে। জামশেদ তালুকদার আর সানভি মিলে একটা হুইলচেয়ারে করে মিহিকে নিয়ে যায় নিহানের কেবিনের সামনে। একটা সিটে শুইয়ে রাখা হয়েছে নিহানকে, হাতে অনেক ক্যানেলা লাগানো। নিহানের মাথায় অনেক ব্যান্ডেজ করা। মিহি গিয়ে নিহানের হাতে হাত রাখে আর বলে, নিহান দেখুন, আপনার মিহি এসেছে আপনার কাছে।
নিহান আপনি না তখন ভালোবাসি কথাটা শুনে চেয়েছিলেন আমার মুখ থেকে। এখন বলছি আমি নিহান ভালোবাসি আপনাকে নিহান অনেক ভালোবাসি নিহান। আমার কথার উত্তর দেন নিহান বলুন আপনি ও আপনার মিহিকে ভালোবাসেন বলুন। মিহি কান্না করতে করতে জিজ্ঞেস করে নিহানকে কিন্তু কোনো উত্তর আসে না। মিহি আবার বলেন, নিহান কথা বলুন আমার সাথে। আপনি যদি মিহির সাথে কথা না বলুন তাহলে মিহি মারা যাবে নিহান। দয়া করে কথা বলুন নিহান কথা বলুন নিহান। সানভি মিহিকে তার কেবিনে নিয়ে যায় সেখানে মুরাদ শিকদার সহ আরও অনেকে মিহিকে দেখতে আসে। সবাই এই অবস্থায় দেখে কান্না করে দেয় তখন পুলিশ আসে আর বলে, নিহান স্যারের এইরকম অ্যাক্সিডেন্ট কি করে হয়েছে সেটা জানতে হবে আমাদের তদন্ত করতে হবে। সেই জন্য মিহি ম্যাম আপনার সাহায্য দরকার। হোম অফিসার আমি সাহায্য করব। অনেক হয়ে গেছে এইসব সহ্য করা আগে যখন এই ঘটনা ঘটেছিল তখন নিহান আমাকে এসবের মধ্যে ঢুকতে দেয় নাই। কিন্তু এখন সত্যি জানতে হবে আমাকে আসলে এইসব ঘটনার পিছনে কে সেটা জানতে হবে। মিহি সবকিছু বলে অ্যাক্সিডেন্টের দিন কি হয়েছিল পুলিশ সেই সব লিখে নেয় এরপর তারা চলে যায়। 2 দিন কেটে যায় মিহি এখন সুস্থ কিন্তু নিহান এখনো কোমায় রয়েছে ডক্টর বলেছে নিহানকে হাসপাতালে রাখতে সেখানে তার চিকিৎসা হবে। মিহি গিয়ে নিহানের সাথে প্রতিদিন দেখা করে আসে। মিহি যখন রুমে বসেছিল তখন সানভি ভিতরে আসে আর বলে, মিহি ম্যাম আপনি আমাকে ফোন করে কোনো আসতে বললেন? কোনো দরকার ছিল ম্যাম? হুম সানভি দরকার ছিল। আচ্ছা তোমাকে যে কাজটা করতে বলেছি সেটা কতদূর হয়েছে? নিয়া আর রায়ানের বিষয়ে কি কোনো তথ্য জানা গেছে ওরা কোথায় আছে? ম্যাম ওরা কোথায় আছে সেটা এখনো অবধি জানা যায় নাই ওদের লোকেশন ট্যাগ করা যাচ্ছে না। শহর গ্রাম সব জায়গায় খোঁজা হয়ে গেছে বাট কোনো খবর পাই নাই। মিহির মাথায় একটা কথা মিহি বলে, একটা কাজ করো সানভি এই শহরের যত কাজী অফিস আছে সব জায়গায় গিয়ে নিয়া আর রায়ানের বিষয়ে জানার চেষ্টা করো। আর যদি আশেপাশে কোনো জঙ্গল থাকে তাহলে সেখানে গিয়ে খোঁজ করো। ওকে ম্যাম সমস্যা নাই এখনই যাচ্ছি। মিহি কথা শুনে সানভি এখান থেকে চলে যায়। মিহি পুলিশ অফিসারের কথা বলে একটা বিষয় নিয়ে এরপর রেডি হয়ে গাড়ি করে কোথায় যেন বেরিয়ে পড়ে। মিহির গাড়ি থামে একটা বাড়ির সামনে পুলিশের গাড়িও সেখানে আসে মিহি আর পুলিশ ভিতরে যায়। মিহি গিয়ে বাড়ির দরজা ধাক্কা দিলে একজন লোক এসে দরজা খুলে দেয় আর বলে, আপনারা কারা কি চাই? আসুন ভিতরে আসুন। মিহি মহিলার রিয়েকশন দেখে অবাক হয় তবুও বাড়ির ভিতরে চলে যায় আর বলে, আপনারা লিয়ার বাবা মা তাই না? যে গুলি লেগে মারা গিয়েছে কয়েকদিন আগে। লিয়া সেই মেয়েটা যে নিহানের বাড়ির মেয়েদের চাকরি করত যাকে গুলি করা হয়েছে। নিহান মিহিকে বলেছিল লিয়া বেঁচে আছে কিন্তু সেই দিন গুলি লাগার কারণে লিয়া মারা যায়। মিহি এখন লিয়ার মা বাবার সামনে বসে তাদের এইসব কথা জিজ্ঞেস করছে। লিয়ার বাবা বলে, হুম আমরা লিয়ার বাবা মা। কয়েকদিন আগে লিয়া মারা গেছে। কথাটা বলে ওনারা কান্না করে দেয় পুলিশ তাদের আরও কিছু লিয়ার বিষয়ে জিজ্ঞেস করতে থাকে। মিহি ঘুরে ঘুরে পুরো বাড়ি দেখতে থাকে সেখানে লিয়ার রুমে যায় কিন্তু দরজায় তালা লাগানো একটা লক ব্যবহার করা হয়েছে। মিহি বলে, এই রুমে লক কোনো পাসওয়ার্ড কি? আমি জানি না লিয়া সবসময় লক ব্যবহার করত রুমে। আর এইটা এমন লক যেটা শুধু লিয়ার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া খোলা সম্ভব না। মিহি কথাটা শুনে হাসে এরপর পাশে থাকা একটা রডের জিনিস দিয়ে লকের মধ্যে ভারী দেয় সাথে সাথে লক ভেঙে যায়। মিহি রুমের ভিতরে ঢুকে যায় সেখানে গিয়ে সে কিছু চেক করে বাহিরে বের হয়ে আসে আর পুলিশকে বলে, চলুন স্যার এখান থেকে যাওয়া যাক। মিহি বাড়ি থেকে বের হয়ে আসে পুলিশ অফিসার সাথে সাথে বাহির হয়ে আসে মিহি একটা হাসি দেয়। পুলিশ অফিসার জিজ্ঞেস করে, ম্যাম আপনি হাসছেন কোনো? আর আমরা বাহিরে চলে কোনো এসেছি চলুন ভিতরে যাই ওই লিয়ার মা বাবাকে আমার সুবিধার মনে হলো না। নিজের মেয়ের মৃত্যুতে ওদের কান্না করা কেমন জানি লোক দেখানো মনে হলো। মিহি হাসে আর বলে, স্যার ওদের খারাপ তখন লাগবে যখন ওরা লিয়ার আসল মা বাবা হবে। লিয়া একজন এতিম ওর কোনো মা বাবা নাই সব নাটক সাজানো হচ্ছে। আপনি একটা জিনিস খেয়াল করলেন স্যার যখন আমরা বাসার ভিতরে ঢুকেছিলাম তখন লিয়ার মা বাবা আমাদের দেখে চমকে যায় নাই। বরং এমন রিয়েকশন দিয়েছে যাতে সে জানতো আমরা আসবো আর ওনার কান্না দেখে মনে হলো পুরো অভিনয়। যদি ওরা লিয়ার আসল মা বাবা না হবে তাহলে ওদের গ্রেফতার করা উচিত ছিল ছেড়ে কোনো দিলেন। চলুন বাড়ির ভিতরে গিয়ে ওদের গ্রেফতার করে নিয়ে আসি ম্যাম। না স্যার সেটা করার দরকার নাই পাখি নিজে থেকে ধরা দিবে জালে এখন যদি ওদের গ্রেফতার করি তাহলে ওদের কেউ খুন করে ফেলবে যেমন লিয়াকে খুন করেছে। তাই এইরকম কিছু করতে হবে যাতে শুধু ওরা না আসল অপরাধী সহ আমাদের কাছে ধরা দেয়।
মিহি কথাটা বলে কিছু পুলিশকে সিভিল ড্রেসে বাড়ির উপর নজর রাখতে বলে। অন্যদিকে সানভি আর লোকদের নিয়ে প্রায় অনেক কাজী অফিস ঘুরেছে কিন্তু কোনো খোঁজ পায় নাই। শহর থেকে দূরে একটা কাজী অফিসে গিয়ে রায়ান আর নিয়ার বিয়ের রেজিস্ট্রার দেখতে পায় সে। সানভি সাথে সাথে মিহিকে ফোন করে বলে, ম্যাম, রায়ান আর নিয়ার বিয়ের রেজিস্ট্রার পাওয়া গেছে আর আপনি যেমন বলেছিলেন এখানে পাশে একটা জঙ্গল আছে সেখানে লোক নিয়ে যাচ্ছি আমি। আপনি কি আসবেন মিহি ম্যাম? সানভি, তুমি আগেই লোক নিয়ে সেখানে যেও না, তাহলে রায়ান সতর্ক হয়ে যেতে পারে। আমি পুলিশ নিয়ে সেখানে আসছি, তুমি লোকেশন পাঠিয়ে দেও। সানভি মিহিকে লোকেশন পাঠিয়ে দেয়। সে মিহির আসার অপেক্ষা করতে থাকে। যখন মিহি আসে তারা সবাই মিলে জঙ্গলে যায়। সেখানে একটা বাড়ি ছিল, আশেপাশে অনেক গার্ড। মিহি পুলিশকে ইশারা দেয়। পুলিশ গিয়ে পুরো বাড়ি ঘিরে ফেলে। মিহি আর সানভি বাড়ির ভিতরে ঢুকে যায়। বাড়িটা বেশ বড়, ভিতরে ঢুকে অন্ধকার ছিল। হঠাৎ করে পুরো বাড়িতে লাইট জ্বলে উঠে। মিহি তাকিয়ে দেখে সামনে নিহানকে কেউ হুইলচেয়ারে বসিয়ে রেখেছে। মিহি নিহানকে দেখে অবাক হয়ে যায়। নিহান এখানে কি করছে? ওকে কি করে এখানে নিয়ে আসা হলো? মিহি যখন নিহানের কাছে যেতে লাগবে তখন কিছু গার্ড এসে মিহিকে ধরে ফেলে। পিছন থেকে রায়ান বাহির হয় আর বলে, হ্যালো মিহি, কেমন আছো তুমি? বিয়ের দিন যখন তোমাকে দেখেছিলাম বেশ বোকা মেয়ে মনে হয়েছিল, কিন্তু এখন দেখি তুমি অনেক চালাক। তবে আমার সাথে চালাকি করে তুমি জিততে পারবে না, মিহি সো সেড। রায়ান, তুমি নিহানকে কোনো কিডন্যাপ করেছো? ছাড়ো নিহানকে। নিহানের যদি কিছু হয় তাহলে তোমাকে খুন করে ফেলবো। রায়ান কথাটা শুনে হাসে আর বলে, তুমি আমাকে খুন করার আগে আমি তোমাকে খুন করে ফেলবো মিহি। তুমি কি মনে করছিলে এত সহজে আমার বিষয়ে সব জেনে যাবে? তুমি এত সহজ। আর এই নিহানকে কখনো ছাড়বো না। আমি ওকে অ্যাক্সিডেন্ট করিয়ে পঙ্গু বানিয়ে ফেলেছি। আমি কে বাঁচাবে তোমাকে? তুমি এইসব কোনো করছে? রায়ান, কি শত্রুতা রয়েছে নিহানের সাথে তোমার? নিহান তোমার বন্ধু ছিল তাই না? তাহলে এইসব কোনো করছে? কি করেছে নিহান তোমার সাথে? আর নিয়া কোথায়? বন্ধু কথাটা শুনে রায়ান উচ্চ স্বরে হেসে দেয় আর বলে, নিহান কখনো আমার ভালো বন্ধু ছিল না, ওর জন্য সবসময় আমাকে কথা শুনতে হতো। ছোটবেলা থেকে নিহান সবকিছুতে বেস্ট ছিল, পড়াশোনা, খেলাধুলা সবকিছুতে। কিন্তু আমি এত ভালো ছিলাম না, তাই ওর জন্য বাবা সবসময় আমাকে কথা শোনাতো। কিন্তু এতে নিহানের কোনো দোষ ছিল না। নিহান যদি সবকিছুতে পারফেক্ট হওয়ার যোগ্যতা থাকে তাহলে এখানে ওর দোষ কি? তুমি এই জন্য নিহানের সাথে এইরকম বিশ্বাসঘাতকতা করতে পারলে? ঠিক বলেছ মিহি, এতে নিহানের কোনো দোষ নাই। তাই ছোটবেলা নিহানের সাথে কোনো অন্যায় করি নাই আমি। কিন্তু ওই শিকদার পরিবার সবকিছু কেড়ে নিয়েছে আমার কাছ থেকে। ওরা আমার বাবাকে কেড়ে নিয়েছে। মিহি কথাটা বুঝতে পারল না। মিহি বলে, শিকদার পরিবার কি করেছে তোমার সাথে রায়ান? যখন তুমি জানতে আগ্রহ দেখাচ্ছ তাহলে বলি। আমার বাবা হুমায়ুন আহমেদ আর নিহানের চাচা মানে নিয়ার বাবা মুসারফ শিকদার দুইজনে ভালো বন্ধু ছিল। তারা ডক্টর ছিল, কিন্তু তারা ডক্টর হওয়ার পাশাপাশি একসাথে রিসার্চ করত। ওনারা গবেষণা করে একটা ঔষধ তৈরি করেছিল যেটা দিয়ে অনেক উপকার হতো এই দেশের মানুষের। কিন্তু মুসারফ শিকদার সেটা শুধু নিজে তৈরি বলে চালিয়ে দিতে চেয়েছিল, তাই সে আমার বাবাকে মেরে ফেলে আর ওই ঔষধ ফর্মুলা হানিয়া শিকদারের কাছে রেখে দেয়। রায়ানের কথাটা মিহির কেমন বিশ্বাস হলো না, তবে সে বলে, দেখো মা, এমন কোনো কাজ করবে না যেটা অন্যায়। আমার মনে হয় কিছু একটা ভুল হয়েছে এখানে। কোনো ভুল হয় নাই, ওই পরিবারের জন্য আমার বাবা মারা গেছে। ওরা খুন করে ফেলেছে আমার বাবাকে, তাই এখন ওদের পরিবারকে মরতে হবে। নিয়ার বাবা যা করেছে সেটার শাস্তি ওকে পেতে হবে। আর নিহান ওকে ওই দিন খুন করতে চেয়েছিলাম কিন্তু পারি নাই, আজ ওকে মেরে ফেলবো আমি। দেখো রায়ান, এমন কিছু করবে না তুমি। রায়ান রায়ান মিহির কথা শুনে নাও গিয়ে নিহানের দিকে বন্দুক দিয়ে গুলি চালিয়ে দিতে যাবে, ঠিক তখন নিহান ওর হাত ধরে ফেলে। নিহান হুইলচেয়ার থেকে উঠে রায়ানের হাত থেকে বন্ধক নিয়ে নেয় আর বলে, হ্যালো রায়ান, কেমন লাগছে আমার সারপ্রাইজ? কি মনে করছিলে রায়ান, সারপ্রাইজ শুধু তুমি একা দিতে পারো, আমি পারি না। নিহান, তুমি না পঙ্গু ছিল তাহলে কি করে? আমি কখনো পঙ্গু ছিলাম না, এইটা শুধু একটা নাটক ছিল যেটা তুমি দেখেছ। সেই দিন অ্যাক্সিডেন্ট, আমার মাথায় আঘাত পায়, তবে আমি ঠিক হয়ে যাই, কিন্তু এতদিন নাটক করেছিলাম শুধু তোমাকে ধরার জন্য। রায়ান কোনো কথা বলার আগে নিহান বন্দুক তার দিকে দেখায় আর মিহিকে ধরে রাখা কিছু লোকের দিকে তাক করে আর বলে মিহিকে ছেড়ে দিতে। নিহান বলে, রায়ান, বিয়ের দিন যখন তুমি নিয়াকে নিয়ে পালিয়ে গিয়েছিলে তখন চাইলে তোমাকে খুঁজে বের করতে পারতাম, কিন্তু ইচ্ছে করে করি নাই। আমি মনে করেছিলাম হয়তো তুমি নিয়াকে মন থেকে ভালোবাসে, কিন্তু আমার সামনে প্রকাশ করতে পারো নাই।
তাই বাধ্য হয়ে নিয়াকে নিয়ে পালিয়ে গিয়েছিলে, কিন্তু এখন সত্যিটা জেনে গেছি আমি। তাই সবকিছু শাস্তি তোমাকে পেতে হবে রায়ান। কোনো কিছুর শান্তি আমি পাবো না নিহান, আর আমি যা করেছি তোমার সাথে বানিয়ার সাথে সেটা ঠিক ছিল। কারণ ওই শিকদার পরিবার আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে। আমরা ছোটবেলা আমার বাবাকে শুধু মাই নিজের প্রয়োজনে খুনি হও তোমরা আমার বাবার। নিহান কথাটা শুনে হাসে, কারণ আসল ঘটনা কি সেটা রায়ান জানে না। ওর মা কয়েকদিন আগে সব সত্যি বলে দিয়েছে নিহানকে। নিহান বলে, আরে রায়ান, মানুষ যে কি লেভেলের বোকা হতে পারে সেটা তোমাকে না দেখতে জানতে পারতাম না। আসল ঘটনা তুমি জানো না, তোমার বাবা কোনো মহান মানুষ ছিলেন না, উনি একজন লোভী আর নিকৃষ্ট লোক ছিলেন। সেই দিন ওই ঔষধ উনি আর চাচা তৈরি করেছিলেন, কিন্তু সেই ঔষধ শুরুতে কাজ করলে ওপরে ওই ঔষধ মানুষের শরীরে বিষের মতো কাজ করতে থাকে। আমার চাচা বিষয়টা বুঝতে পেরে সেই ঔষধে তৈরি হওয়া বন্ধ করে দেয়, কিন্তু তোমার বাবা সেটা করে নাই। উনি মানুষের শরীরে এই ঔষধ প্রয়োগ করতে থাকে, যার কারণে অনেক মানুষ মারা যায়, আর উনি বিদেশে এই ঔষধ বিক্রি করে টাকা রোজগার করতে চেয়েছিল, যার জন্য চাচা ঔষধের ফর্মুলা চুরি মায়ের কাছে রাখতে দেয়। আর যে অ্যাক্সিডেন্ট হয়েছিল তোমার বাবা, সেটা খুন ছিল না। রায়ান নিহানের কথা বিশ্বাস করতে পারছে না, তার মনে হচ্ছে নিহান মিথ্যা বলছে। নিহান ওর পকেট থেকে একটা কাগজ এনে রায়ানকে দেখায়, যেখানে ওই ঔষধের বিষয়ে সব লেখা ছিল। রায়ান সেটা পড়ে অবাক হয়ে যায়, তার বাবা কি এত খারাপ ছিল সেটা সে জানত না। রায়ান বলে, নিহান তুমি এইসব ঘটনা আমাকে আগে কোনো বলো না, তাহলে এমন সমস্যা হতো না। তোমাকে বলতে চেয়েছিলাম রায়ান আমি, কিন্তু মা আমাকে কয়েকদিন আগে বিষয়টা জানায়। এরপর মিহির বাবার বাড়িতে যেতে হয়, যার জন্য সব সত্যি জানাতে পারি নাই আমি। রায়ান তার ভুল বুঝতে পারে, পুলিশ তখন ভিতরে ঢুকে যায়, রায়ানকে অ্যারেস্ট করে। নিয়াকে সবাই মিলে বাঁচিয়ে নেয় এবং সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। তবে মিহি নিহানের সাথে একটা কথাও বলে না, বেশ রাগ করে আছে নিহান সেটা বুঝতে পারে। নিয়াকে দেখতে পেয়ে নুহা আর বাড়ির সবাই অনেক খুশি হয়। নিয়া তার ভুল বুঝতে পারে। রাত 9টা বাজে, নিয়া নিজের রুমে বসেছিল, তখন নিহান আসে ওর রুমে। নিয়া নুহার কাছে মিহি আর নিহানের বিষয়ে সব শুনেছে, ও খুশি হয়েছে নিহান নিজের যোগ্য কাউকে জীবন সঙ্গী পেয়েছে। নিয়া বলে, আরে নিহান ভাই, বাহিরে কোনো দাঁড়িয়ে আছো, ভিতরে আসো। নিয়ার অনুমতি পেয়ে নিহান ভিতরে ঢুকে যায়। নিহান বসে আর বলে, নিয়া এতদিন তোমার সাথে যা হয়েছে সেটা অন্যায়। রায়ান যত অত্যাচার করেছে সব শুধু একটা ভুল বোঝার কারণে করছে, কিন্তু রায়ান তোমার স্বামী হয়। এখন তুমি কি চাও নিয়া রায়ানের সাথে আবার সংসার শুরু করতে? রায়ান ছেলে হিসাবে খারাপ না, আশা করি তোমার বেশ খেয়াল রাখবে এখন। নিয়া নিহানের কথাটা বুঝতে পারে। নিয়া বলে, দেখো নিহান ভাই, তোমার কথাটা আমি বুঝতে পারছি, কিন্তু রায়ানের সেই আগের রূপ দেখে এখন ওকে আবার গ্রহণ করা আমার জন্য কঠিন হয়ে যাবে। তাই কিছুদিন সময় চাই আমার, তারপর দেখা যাক কি হয়। ওকে, তুমি যেটা চাও সেটাই হবে নিয়া। রায়ানকে আমি জেলখানা থেকে বের করে নিয়ে আসতে চাই, তোমার কি মতামত? তোমার যা ইচ্ছা নিহান ভাই। ওকে। নিহান কথাটা বলে চলে আসে, তার কাজ শেষ, কিন্তু এখনো তার মিহি রানীর রাগ ভাঙ্গানো বাকি রয়েছে। নিহান কাউকে ফোন করে, তারপর কি যেন করতে বলে এরপর নিজের রুমে যায়। মিহি আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিলে, তখন নিহানকে দেখে চলে যেতে যায়, তখন নিহান ওকে জড়িয়ে ধরে। নিহান বলে, কি হয়েছে আমার মিহি রানীর এত রাগ করে কোনো আছে? আমি রাগ করে থাকি বা যাই করি তাহলে আপনার কি? নিহান যান এখান থেকে। আপনি কোমায় যান নাই, ওইটা একটা নাটক ছিল, সেটা আমাকে জানান নাই কোনো। জানেন কত কষ্ট পেয়েছি আমি, আর এখন আসছে কি হয়েছে জিজ্ঞেস করতে। তখন ওই নাটক করা জরুরি ছিল। আই এম সরি মিহি। আপনি থাকুন আপনার সরি নিয়ে। নিহান বুঝতে পারে মিহির রাগ এখন কমবে না, তাই সে যেটা ঠিক করেছে সেটাই করতে হবে। নিহান হঠাৎ করে মিহিকে কোলে তুলে নেয়, তারপর রুম থেকে বেরিয়ে ওকে গাড়ির উঠায়। মিহি বলে, কি করছেন নিহান, ছাড়ুন। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে নিহান? নিহান কোনো কথা শুনে না, সে মিহিকে নিয়ে বেরিয়ে যায়। অনেক সময় যাওয়ার পর তারা একটা বাড়ির সামনে দাঁড়ায়। মিহি অবাক হয়ে একটু নিহানের দিকে তাকায়, কিন্তু নিহান হেসে মিহিকে নিয়ে ভিতরে যায়। মিহি বাড়ির ভিতরে ঢুকে অবাক হয়ে যায়, কি সুন্দর লাইট দিয়ে ভরা আর সুন্দর করে সাজানো। সামনে সুন্দর করে লেখা ভালোবাসি মিহি। মিহি কিছু বলতে যাবে এর নিহান বলে, ভালোবাসি মিহি, আপনাকে অনেক ভালোবাসি আমি। এই পৃথিবীতে আমি প্রথম আর শেষ নারী যাকে এই নিহান শিকদার নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। কথা দিচ্ছি মিহি, সারাটা জীবন আপনাকে যত্ন করে আগলে রাখবো, আপনার দুই চোখে কখনো এক ফোঁটা পানি আসতে দিব না মিহি। খুব ভালোবাসি বউ আপনাকে।
নিহানের এত সুন্দর কথা শুনে মিহির রাগ ভেঙে যায়, সে নিহানকে জড়িয়ে ধরে আর বলে, আমিও আপনাকে অনেক ভালোবাসি নিহান, বিশ্বাস করুন নিহান, জীবনে যত সুখ রয়েছে সবকিছু আপনাকে ঘিরে আমার। আপনার মতো এত ভালো হয়তো এই মিহিকে কেউ বাসতে পারবে না। আই লাভ ইউ নিহান, আই লাভ ইউ সো মাচ। নিহান কথাটা শুনে মিহিকে জড়িয়ে ধরে আর বলে, আপনি আমার জীবনে সুখ, আমার ভালোবাসার মন। ফাল্গুন সমাপ্ত। জফচক।